আসসালামু আলাইকুম। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ এবং আমার কথা শোনা যাচ্ছে। কেমিস্ট্রি এক্সপ্লোরার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা মূলত আমরা 19তম নিবন্ধনের যে আমরা একটা ফাউন্ডেশন ব্যাচ চালু করার কথা বলেছিলাম, সেই ব্যাচটা সম্পর্কে বিস্তারিত বলবো এবং আমরা কি কি এখানে যদি ব্যাচটা শুরু হয় তাহলে ব্যাচে আমরা কি কি নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমরা সিলেবাসটা শেষ করব এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আর কি। তাহলে তোমরা যারা ফেসবুক থেকে এবং গ্রুপ থেকে যারা ক্লাসটা দেখতেছো তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো। চাকরি প্রার্থী যারা আছে আশা করি তারা অনেক উপকৃত হবে আমাদের ক্লাসটি থেকে। আচ্ছা, তাহলে যেহেতু আমরা জানি যে 19তম নিবন্ধনের এখনো সিলেবাস প্রকাশিত হয়নি, তাহলে আমাদের শুরু করতে হলে আগের সিলেবাস ধরেই শুরু করতে হবে। শুধু আমরা ধারণা করছি যে যে আগের সিলেবাসই থাকবে। আমরা এখানে সিলেবাসটা আমাদের এখানে এটা হলো বিগত যে প্রভাষকের যে সিলেবাস ছিল সেই সিলেবাসটা এখানে দেখানো হচ্ছে। এখানে মূলত রিটেন প্রশ্ন ছিল এবং কয়েকটা পার্টে এখানে ভাগ করা ছিল, যে এখানে তোমার ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক, তারপর পরিবেশ রসায়ন, ইন্ডাস্ট্রিয়াল, অ্যানালিটিক্যাল, পলিমার, এরকম অনেকগুলো সেগমেন্টে ভাগ করা ছিল এবং এটা একদম বলা যায় একটা হিউজ একটা সিলেবাস। এখানে মোটামুটি অনার্স, ইন্টার সবগুলো কম্বিনেশন করে মূলত এই সিলেবাসটা দেওয়া হয়েছিল। তাহলে এমসিকিউর জন্য যদি এই সেম সিলেবাস থাকারই সম্ভাবনা আছে, হয়তো কিছু এখানে সংযোজন বিয়োজন হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসই এখানে কন্টেন্ট সেম থাকারই পসিবিলিটি রয়েছে। সেজন্য আমরা যেহেতু আহ, যখন সার্কুলার দিবে এর সময় খুবই কম দিবে, যতটা ধারণা করা যায় হয়তো 1.5 মাস বা 2 মাস হতে পারে বা এর কমও দিতে পারে। ঠিক আছে, সেই জন্য শুরু করার আগে সময় হলো তোমার আগে শুরু করতে হবে, যেহেতু এটা চাকরির পরীক্ষা, এখানে অনেক কম্পিটিশন হবে, এখানে এটার কম্পিটিটিভ এক্সাম। তাহলে যে যত আগে পড়ে যতটা বেসিক ক্লিয়ার করতে পারবে, এগিয়ে রাখতে পারবে, তারাই মানে এই পরীক্ষায় তোমার যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবে। এখানে তোমার প্রথমে এমসিকিউ হবে এবং পরবর্তীতে ভাইভা হবে, যতটুকু আমরা নতুন দিক নির্দেশনা অনুযায়ী। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে দেখো এই যে সেকশন এতে এই যে গ্যাসের যে সিলেবাসটা আছে, এখানে রিটেন থেকে 20 মার্ক আসতো গ্যাস এবং বিভিন্ন কলয়েড এবং হেনরির সূত্র, বিভিন্ন জিনিস এখানে তোমরা অনার্স এবং ইন্টারে পড়েছো। তাহলে এই যে টপিক্সটা, এই টপিক্সটা নিয়ে আজকে আমি একটু সংক্ষেপে আলোচনা করব আজকের ক্লাসে। এবং এইটা তোমার লেকচারার বলো, তারপর সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান বলো, তারপর প্রদর্শক বলো, সবগুলো পোস্টেই দেখবে যে এই টপিকসগুলো কমন আছে, মানে এগুলো সব ক্ষেত্রেই আছে। সেই জন্য যে যে টপিকগুলো কমন আছে সবার সাথে, আমরা শুরুর দিকে ক্লাসগুলোতে ওই টপিকগুলো নিয়ে নেব। তারপর ধারাবাহিকভাবে আমাদের যেহেতু ব্যাচটা হলো লেকচারার রিলেটেড, লেকচারারটা আর কি পরবর্তী দেখানো হবে। তাহলে যারা এই কোর্সটা করবে তাদের মূলত একসাথে অন্যান্য যে ভৌতবিজ্ঞানে যদি ফিজিক্স থাকে তাহলে রসায়ন পার্ট এখান থেকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। প্রদর্শকের সিলেবাসও এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। মূলত লেকচারের সিলেবাসটি সব থেকে বড় সিলেবাস এবং হিউজ একটা সিলেবাস, এই জন্যই দেখা যায় এই এই রিলেটেড কোর্স তেমন খুব বেশি পাওয়া যায় না, এবং পাওয়া গেল ততটা মানে কোয়ালিটিফুল হয় না আর কি। আচ্ছা, এখন আচ্ছা, যেহেতু তোমরা আমাদের একাডেমির সাথে যারা যুক্ত আছো তারা অলরেডি জানো যে আমরা মূলত অনার্স প্রথম থেকে চতুর্থ বর্ষের নিয়ে মূলত কাজ করছি। অলরেডি আমাদের অনেকগুলো সেশনের ক্লাস আছে, ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে। তাহলে আমার স্টুডেন্টরা অনেকেই রিকোয়েস্ট করেছে যে শুরু করার জন্য, যে চাকরি প্রার্থীদের জন্য, সেই জন্য ভাবলাম যে একটা ব্যাচ চালু করা যাক। আচ্ছা, তাহলে আমরা কিভাবে শুরু করব? তাহলে আমি একটু আমার মানে দিক নির্দেশনা বা আমার এখানে পুরো রোডটা কিভাবে আমি ম্যাপটা সাজাইছি, মানে কিভাবে আমি মানে সিলেবাসটা শেষ করব বা কিভাবে আমি তোমাদেরকে পড়াবো, সেই জিনিসগুলো আছে এখানে একটু আলোচনা করে নিই। আচ্ছা, তাহলে এখানে প্রথম ধাপে মোটামুটি যে বেসিক যে কনটেক্সটগুলো আছে আমাদের, যেমন আমি একটু দেখাই, আমাদের যে মেন বই আছে, আহ, যেমন আমরা সবাই হাজারিনাগ স্যারের যে বই আছে, সেই মেইন বই আমাদেরকে ভালো মতো শেষ করতে হবে, বিশেষ করে ইন্টারের বইটা। ঠিক আছে, ইন্টারের বই দুইটা ভালো দেখা যায়। ইন্টারের যে সবগুলো টপিক্সই ঘুরে ফিরে দেখবো যে এনটিআরসি সিলেবাসের ভিতরে আছে, হয়তো একটু এলোমেলো ভাবে আছে, যেখানে গ্যাসেরটা আগে দিছে তাহলে আগে আমারটা গ্যাসেরটা খুঁজে পড়তে হবে এভাবে করে। তারপর অনার্স থেকেও তোমার বেশ কিছু টপিক্স আছে, যেমন পলিমার, তারপর এর বিভিন্ন ধরনের টপিক্স আছে যেগুলো অনার্সের টপিক্স, সেগুলো আবার অনার্সের বই থেকে আমাদের পড়তে হবে। এভাবে করে কম্বিনেশন করে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে প্রথমে একটু গাইডলাইন বলতে যে কিভাবে পড়তে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের বেসিক ধারণাটা নিতে হবে। ধরো গ্যাসের অধ্যায় হলে গ্যাসের অধ্যায় তোমার এইচএসসি বই থেকে পুরো অধ্যায়টা সব পড়া যাবে না, যে জিনিসগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ শুধু সেই জিনিসগুলো পড়তে হবে, কারণ এমসিকিউতে আমরা জানি যে এখানে বেসিক ফোকাস করে হয় ম্যাক্সিমাম তোমার এখানে
বেসিক ফোকাস করা হয়, যেহেতু এখানে 1 মিনিটের কম সময় থাকে একটা এমসিকিউর জন্য। এখানে বেসিক জিনিসগুলো অনেক সময় দেখা যায় অপশনের এলোমেলো হয়ে যায় অনেক সময় পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে? তাহলে বেসিকটা আগে আমাদের ক্লিয়ার করাটা জরুরি, এবং কিছু মুখস্থ মান আছে, বিভিন্ন ধ্রুবকের মান আছে, এই জিনিসগুলো যেগুলো আর কি বিগত সালে বিভিন্ন এডমিশন বা বিভিন্ন পরীক্ষা আসছে সেগুলো ফোকাস করে আমাদের পড়তে হবে, যেহেতু এর আগে কোনো সিলেবাস মানে পরীক্ষা হয় নাই, এই প্রথমবারই তোমার এখানে এটা কি হবে, তোমার এমসিকিউ সিস্টেম হবে। আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের কোশ্চেনগুলো আনসার দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তারপর দেখো এখানে প্রথমে আমাদের কি করতে হবে, বই থেকে রিডিং ভালো মতো পড়তে হবে এবং ওখান থেকে যেগুলো এমসিকিউতে আসতে পারে সেগুলো পড়তে হবে। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা কি করব, এই যে বই থেকে যে জিনিসগুলো আছে সেগুলো বিভিন্ন বই বা বিভিন্ন সোর্স থেকে যে ছকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই ছকগুলো একসাথে করে আমাদের পিডিএফ গুলো সাজানো হবে। যেমন আমি আজকে একটা তোমাদের জন্য পিডিএফ সাজাইছি, একটু দেখাই তোমাদের আমাদের ক্লাসের কন্টেন্টগুলো কীরকম হবে। বিভিন্ন ছক যেভাবে আমরা এমসিকিউর জন্য অ্যান্সার করা সহজ, যেমন এরকম বিভিন্ন ছক, যে গ্যাসের বৈশিষ্ট্য, তারপর গ্যাসের যে এখানে মানগুলো আছে, ঠিক আছে, তাপমাত্রা, চাপ, আয়তন, এরকম বিভিন্ন বই থেকে যে ছকগুলো আছে। তারপরে যে বিভিন্ন রাশি, এদের মানগুলো যেগুলো এমসিকিউতে আসার মতো, তারপর পরম শূন্য তাপমাত্রা, তারপর গ্যাসের যে সূত্রগুলো, এদের লেগগুলো কীরকম হবে, যেগুলো এমসিকিউর জন্য। এখন তোমাকে আগে অনেকেই বলবো যে রিটার্নের বই পড়ো, রিটার্নের বই পড়লে হয়ে যাবে, কিন্তু এখন দেখো একটা জিনিস, যে রিটার্নের বই পড়লে তোমার এখানে সবগুলো তথ্য একদম গার্বেজ তথ্য আছে, যেগুলো তোমার কোনো কাজেই লাগবে না। তো এমসিকিউর জন্য অত কিছু পড়ে তুমি এমনিতেও পরীক্ষার হলে তোমার অতটা মনে হয় না যে অতটা সুবিধা হবে। তাহলে এখান থেকে জাস্ট ধারণা নিতে পারো যে রিটার্ন কোশ্চেন থেকে আমরা ধারণা নিতে পারি যে প্রিভিয়াস কোশ্চেন থেকে যে কোন কোন টপিকস থেকে, ধরো গ্যাসের সূত্র থেকে মাস্ট বি তোমার কোশ্চেন থাকবে, বয়েল, চার্লস, চাপের সূত্র, এগুলো দেখবে যে রিটার্নেও অনেক কোশ্চেন আসছে বিগত সালে অ্যানালাইসিস করলে। আমরা ব্যাচ যদি শুরু করি আমরা দেখাবো এই বিগত সালের কোশ্চেনগুলো তোমাদের। তাহলে এই টপিকগুলো তার মানে মাস্ট বি আমাদেরকে পড়তে হবে, লেখচিত্র সহ। এখানে লেখচিত্রটা কোনটা কীরকম হবে সেগুলো সহ আমাদেরকে পড়তে হবে। তাহলে এই হলো আমাদের প্রথম কাজ, বই এবং সিলেবাস ধরে বই শেষ করতে হবে, বিশেষ করে এইচএসসি এবং অনার্সের যেগুলো টপিকস আছে অনার্সের বই থেকে। আচ্ছা, তারপর দেখো এইগুলা, তাহলে আমরা এগুলো প্রথম কাজ হলো এইচএসসি এবং অন্যান্য সহায়ক বই থেকে আমরা ছকগুলোকে গুছাবো, এবং যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেগুলোকে তোমাদের আলাদা করে দিব, বেশি অতিরিক্ত কোনো তথ্য রাখবো না, কারণ এমসিকিউ প্র্যাকটিসটা আমাদের বেশি করতে হবে। ঠিক আছে, শেখার থেকে, তথ্য জানার থেকে প্র্যাকটিস বেশি করতে হবে, কারণ এখানে সময় কম, এখানে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, দ্রুত আমরা কতটুকু পারতেছি। সেই জন্য আমরা কি করব, তোমার এমসিকিউ সলভ করব, বিভিন্ন এমসিকিউ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, মেডিকেলের ভর্তি পরীক্ষা, এগুলো স্ট্যান্ডার্ড এমসিকিউ হয়। সেই এমসিকিউগুলো যেগুলো আমাদের টপিকের সাথে মিল আছে ইন্টার, সেগুলো, আর অনার্সেরগুলো আমরা আলাদাভাবে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব। এই, তাহলে এগুলো প্রোভাইড করব, এবং সাথে তোমাদের মডেল টেস্ট এক্সাম নেওয়া হবে, মডেল টেস্ট এক্সাম এমসিকিউর প্রতি। এটা হয়তো গুগল ফর্মে নিতে পারি বা যে কোনো ফর্মে হতে পারে। সেটা ধরো এরকম, ধরো গ্যাসের টপিক্স থেকে আজকে তোমার ধরো ক্লাস হবে, এখান থেকে যতটুকু আমরা শেষ করব ততটুকু থেকে ধরো 20টা বা 30টা এমসিকিউ তোমার প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের কাজ হবে যারা একদম মানে সিরিয়াসলি শুরু করতে চাচ্ছ, কারণ এখানে চাকরি পড়িতে এখানে কোনো ঢিলামির কোনো সুযোগ নাই। যারা একদম সিরিয়াসলি যে না আমার একটা চাকরি লাগবেই, বা আমার মোটামুটি একটা চাকরি হওয়ার পর তারপর আমি অন্যান্য চাকরি প্রিপারেশন নিব, সেটা সহকারী শিক্ষক হোক, লেকচারার হোক, ঠিক আছে? যাদের এরকম টার্গেট আছে না আমার এবছর একটা চাকরি দরকার, এমসিকিউ যেহেতু আরো সহজ হয়ে গেছে, আমাদের রিটার্নের মতো অত মুখস্থ করতে হবে না, সেটা আমাদের জন্য সহজ, সবার জন্যই সহজ। ঠিক আছে, তাহলে যার যত বইয়ের নলেজ ভালো থাকবে, যার যত ক্যাপাসিটি ভালো থাকবে, বেসিক ভালো থাকবে, সেই তত এখানে এগিয়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে সিলেবাস ধরে তোমাদেরকে ভালোভাবে, তাহলে আমার কাজ হলো তোমাদেরকে গাইডলাইন দেওয়া, যে কোনো সমস্যা হলে সলভ গ্রুপ থাকবে, সেগুলো ওখানে দেখানো হবে আর কি। আচ্ছা, তাহলে এটা থেকে এমসিকিউ এক্সাম হবে 20 থেকে 30টা, তারপর ওইটা আবার কার কোনো সমস্যা হলে সেটা আবার ব্যাখ্যা সহ দেওয়া হবে। এই হলো আমাদের প্রথম কাজ। আচ্ছা, ঠিক আছে, তারপর দেখো, তাহলে কন্টেন্টগুলো আমি দেখাইলাম, তোমাদের সিলেবাস দেখাইলাম। আচ্ছা, তারপর এখানে দেখো ফি এর ব্যাপারটা পড়ে, তারপর দেখো এখানে আমি এখানে বলেছি, তারপর এখানে আমরা সাবজেক্টিভ, সাবজেক্টিভ আমরা ধরলাম যে কেউ বলতেছে 100 হবে, কেউ বলতেছে 140 হবে, আমরা ধরলাম বিসিএস এর মতো সাবজেক্টিভ 100 আর জেনারেল হবে 100। তাহলে জেনারেলে কিন্তু আমাদের সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু শুধু সাবজেক্টিভে একদম পারদর্শী হলেই হবে না, আমাদেরকে জেনারেল যে অংশটা আছে সেই জেনারেল অংশটাকেও আমাদেরকে 100 মার্ক যদি থাকে, সেই 100 মার্কের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে। যেমন এখানে যদি বিজ্ঞান, এখন শুনলাম যে বিজ্ঞান এখানে ইনক্লুড করবে, বাংলা, ইংরেজি, ম্যাথ, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমরা কেমিস্ট্রির পাশাপাশি প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন করে এগুলো তোমার এগিয়ে রাখতে হবে।
যে এনটিআরসির যে বিগত সালের কোশ্চেন সেগুলো ব্যাখ্যা সহ পড়তে পারো। বিভিন্ন কোচিং সেন্টার আছে সেখান থেকে, মানে অনলাইনও প্ল্যাটফর্ম আছে সেখান থেকে ব্যাখ্যা সহ পড়তে পারো। তারপর পাশাপাশি ম্যাথগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আর সাথে আমাদের কোর্সের ক্লাস থাকবে, সেই কোর্সের ক্লাস দেখে তোমরা প্রতিদিন রুটিন অনুযায়ী পিডিএফ দেখে বা নোট করে যার যেভাবে সুবিধা হয় সেভাবে পড়তে পারো। তাহলে এই হলো পড়াশোনা, ঠিক আছে? সিলেবাস আর বই আর নোট, ঠিক আছে? এই তিনটা কম্বিনেশন করলেই দেখবা যে পরীক্ষার আগে তোমার একটা সুন্দর নোট হয়ে গেছে, ওগুলো রিভিশন দিয়ে পরীক্ষা চলে যাবে আশা করি, ঠিক আছে? আর এই জিনিসগুলো তোমরা সবাই পড়েছো, এইচএসসি অনার্স এগুলো সবাই পড়েছো, জাস্ট সেগুলোই জাস্ট এখন আমাদেরকে রিভিশন দিতে হবে। এই হলো আমাদের মেইন কাজ, কিন্তু এইটাই যেহেতু অনেক বড় সিলেবাস, আমাদেরকে গুছিয়ে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি কিছু তোমাদের বলেছিলাম সেই জিনিসগুলো এখানে অ্যাড করেছি, যে এখানে নোট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর জেনারেল অংশের প্রস্তুতি, বিসিএস এনটিএস এর ব্যাখ্যা সব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এই আচ্ছা, তারপর আমাদের টার্গেট এক্সামের কথা বললাম, যে এখানে রুটিন অনুযায়ী এক্সাম হবে, বিভিন্ন রিসোর্স শেয়ার করা হবে, মডেল টেস্ট নেওয়া হবে, এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের সিট সংখ্যা খুবই সীমিত, আমাদের 100 জন স্টুডেন্ট দরকার নেই, আমরা 10 থেকে 15 জন হলেই আমরা ব্যাচটা চালু করবো। তোমরা যারা আগ্রহী তোমরা আজকেই আমাকে ইনফর্ম করে রাখবা, যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা আমাদের পেজ থেকে যেখান থেকে লাইভ হচ্ছে এখানে ইনবক্সে তোমরা ইনফর্ম করে রাখবা। 10 থেকে 15 জন হলে যদি ডেডিকেটেড স্টুডেন্ট পাই, যে যারা একদম আগ্রহী যে না আমার এখানে একটা জব দরকার হবে এবং আমি পড়তে চাই সিরিয়াসলি, তাদের জন্য আমরা এই ব্যাচটা চালু করব। সেখানে এক্সাম ব্যাচ থাকবে, যারা 10 তারিখের আগে হবে 490, এবং যারা 10 তারিখের আগে তোমার ফুল কোর্স মানে A to Z ফাউন্ডেশন ব্যাচ, যেটা যে একদম বেসিকগুলা ধরাই দিব এবং সাথে এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান করাবো, সেই কোর্সটা হলো 1490 টাকা, এটা 10 তারিখের আগে। তোমরা যারা ভর্তি হবে আমাকে জানিও। আচ্ছা, তাহলে আমরা একটু মূল পড়াশোনায় চলে যাই। আচ্ছা দেখো, তাহলে আমি যেহেতু বলছি আজকে গ্যাস নিয়ে আমরা আলোচনা করব, তাহলে এইচএসসির আমরা বইটা খুললে দ্বিতীয় পত্রের বইটা, তোমরা হাজারিনাক স্যারের বইটা খুললে দেখবা যে এখানে পরিবেশ রসায়ন নামে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ে দেখবা যে আমরা গ্যাসের যে টপিকগুলো আছে সেটা থেকে শুরু করব। যেটা আমাদের প্রথমে সিলেবাসে গ্যাস নিয়ে কথাবার্তা আছে, সেই গ্যাস নিয়ে আমরা আলোচনা আছে। আগে আমরা বইটা একটু দেখাই, তারপর আমি শখগুলো দেখাচ্ছি। তাহলে বইতে দেখো কিভাবে সাজানো আছে। আচ্ছা, তোমাদের যারা গুগল মিটে যুক্ত আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের একাডেমি সম্পর্কে জানার থাকে বা আমাদের ক্লাস কন্টেন্ট সম্পর্কে আরও কিছু জানার থাকে, তোমরা জানতে পারবে। এছাড়া আমাদের ক্লাসের মানে কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে তোমরা সরাসরি ইউটিউবে চলে যাবা। ইউটিউবে চলে গিয়ে কেমিস্ট্রি এক্সপ্লোরার একাডেমি লিখে সার্চ দিলেই তোমাদের সামনে একটা চ্যানেল চলে আসবে। সেখানে তোমরা বিস্তারিত ওখানে ক্লাস মানে অনার্স লেভেলের ক্লাসগুলো আমরা নিচ্ছি, মূলত এইচএসসি না, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো গ্যাসের যে অবস্থা বা বৈশিষ্ট্য এগুলো আমাদের জানতে হবে, তারপর গ্যাসের সূত্রসমূহ সেগুলো আমাদের আমি বইয়ের কন্টেন্টটা দেখাচ্ছি, তারপর আমি মেন পড়াশোনায় যাব। তারপর এখানে যে বিভিন্ন এই যে মানগুলো আছে, তারপর এখানে এই মুখস্থ মান 1 লিটার সমান কত, এগুলো তোমরা সবাই জানো, এই জিনিসগুলো এখানে আমাদের জন্য জরুরি। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের আমি এখানে কন্টেন্টগুলো দেখানো আছে, তোমরা মাইকটা মিউট করে রাখো, যখন কোনো মানে প্রশ্ন হবে তখন আনমিউট করে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, তারপর দেখো এখানে তাপমাত্রার বিভিন্ন কন্ডিশন আছে, এসটিপি তাপমাত্রা, তারপর এসএটিপি পদ্ধতি, এই জিনিসগুলো কি এগুলো সম্পর্কে বিস্তারিত। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, মানে একটা কোশ্চেন এটা থেকে থাকবেই, সেটা হলো তোমার বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এই যে সূত্রগুলো আছে, ঠিক আছে? এই সূত্রগুলো থেকে মাস্ট বি তোমার কোশ্চেন এখানে থাকবে। তাহলে এই সূত্রগুলো ভালো করে বই থেকে, যাদের কাছে ইন্টার বই আছে এখানে এই যে দাগানো, এখানে এগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, পাশাপাশি এখানে এই যে জিনিসগুলো, এখন এই যে কন্টেন্টগুলাই, এই যে বইতে যে দাগানো কন্টেন্টগুলাই, এগুলাই যদি আমরা যদি একটু ছক আকারে শিখতে পারি, জিনিসগুলো কিন্তু আমাদের ভালো মনে থাকবে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা বিভিন্ন বই থেকে এগুলো বা আমাদের একাডেমি থেকেও আলাদাভাবে শিট দেওয়া হতে পারে তোমাদের। তাহলে এগুলো আলাদাভাবে এভাবে করে আমাদেরকে ছক আকারে যদি মনে রাখি, তাহলে জিনিসগুলো আমাদের খুব সহজে আমরা ক্যাচ করতে পারবো। বইয়ের অত লেখা রিডিং পড়তে অনেক সময় লাগবে, তাহলে যেগুলো আমাদের দরকার শুধু সেগুলো পড়তে হবে। কোনো রিটেন বই বা কিছু এখানে আমাদের তেমন কোনো প্রয়োজন হবে না আশা করি। আচ্ছা, তাহলে গ্যাসের বৈশিষ্ট্য আমরা একদম রুট লেভেল থেকে শুরু করতেছি। গ্যাসের বৈশিষ্ট্য আমরা গ্যাস আসলে কি, এর মানে কি কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এই জিনিসগুলো। তাহলে দেখো সমসত্ব সঞ্চালনশীল একটা ভৌত অবস্থা, মানে গ্যাসের অবস্থাটা কিরকম। তাহলে এটি অসংখ্য স্থিতিস্থাপক গোলাকার এবং অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে কণাগুলো কিরকম হবে? ক্ষুদ্র হবে, গোলাকার হবে এবং স্থিতিস্থাপক হবে, ঠিক আছে? আচ্ছা, মিশ্রণটা সমসত্ব হতে এই কন্ডিশনগুলো আমাদের এমসিকিউর জন্য যেগুলো দরকার, সমসত্ব হতে হবে। তারপর চাপ, তাহলে প্রযুক্ত বল, তাহলে একে
একক ক্ষেত্রে গ্যাস অণুসমূহ প্রযুক্ত বল যা স্থির আয়তনে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখো একক ক্ষেত্রফলে বা ক্ষেত্রে একটা গ্যাস অণুসমূহ যে বল প্রয়োগ করে সেটা তোমার কি করে তাপমাত্রা বাড়ার সাথে সাথে সেটাও কি হবে, এটা বেড়ে যাবে, বলটার পরিমাণ বেড়ে যাবে এবং গ্যাসটা কি হবে পাত্রের ভিতরে ছোটাছুটি করতে থাকবে বেশি। তাপ যত বাড়াবা গ্যাসের অণুগুলো তত বেশি দ্রুত ছোটাছুটি করতে থাকবে, তত বেশি এখানে কি হবে সংঘর্ষ হবে, পাত্রের সাথে গিয়ে সংঘর্ষে তারা লিপ্ত হবে। আকৃতি এবং আয়তনের অনির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট কোনো আকৃতি বা আয়তন নেই আমরা জানি গ্যাসের, তাহলে একে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের সে আয়তনটা বা আকৃতিটা সে ধারণ করবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো গ্যাসীয় পদার্থের আপেক্ষিক আয়তন তরল এবং কঠিন পদার্থের চেয়ে অনেক বেশি, কিন্তু পাত্রের আয়তনের তুলনায় তা খুবই কম। তাহলে আপেক্ষিক আয়তনটা কি তরল কঠিন পদার্থ থেকে বেশি হবে, কিন্তু পাত্রের যে টোটাল আয়তন সেটা থেকে কম হবে। আচ্ছা, তারপর দেখো সংকোচন এবং প্রসারণ ক্ষমতা। তাহলে গ্যাসের সচলতা অত্যন্ত বেশি এবং গ্যাস খুবই সংকোচন এবং প্রসারণশীল, এগুলো মনে রাখতে হবে। তারপর গ্যাসের ঘনত্ব, উত্তপ্ত গ্যাসের ঘনত্ব কম হয়। এই যে দেখো গরম যে গ্যাসটা যদি আমরা তাপ দেই তখন এইটার ঘনত্বটা খুব কম হবে, আর অধিক চাপে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। এই যে শর্তগুলো, এই যে কন্ডিশনগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে কিন্তু আসে, অপশন দিয়ে তোমার এরকম থাকবে। তারপর আন্তঃমণিক আকর্ষণ এবং ফাঁকা স্থান। তাহলে গ্যাসের অনুসমূহের মধ্যে ফাঁকা স্থান খুব বেশি এবং আন্তঃমণিক আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। এখন আন্তঃআণবিক আকর্ষণ জিনিসটা কি আমাদের, এটা সবাই আমরা জানি হয়তো। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ, ধরো গ্যাসের অণুগুলো এখানে ছড়াই ছিটিয়ে আছে, এক জায়গা থেকে এক জায়গায় এরকম এলোমেলো বা বিক্ষিপ্ত অবস্থায় আছে। এখন একটা অণু থেকে আরেকটা অণুর যে দূরত্ব এবং এই যে একটা থেকে একটার যে আকর্ষণ বল সেটাকেই বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ। মানে অণুগুলোর ভিতরে একে অপরের ভিতরে যে আকর্ষণ বল আছে সেটাকেই বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ। আর আমরা জানি গ্যাসের অণুগুলো কি থাকে, কঠিন এবং তরল পদার্থের তুলনায় এটা বেশি দূরে দূরে অবস্থান করে। ঠিক আছে, এবং এর ম্যাক্সিমাম জায়গায় কি থাকে, ফাঁকা থাকে। আচ্ছা, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে এই যে গ্যাসের অণুগুলো ছোটাছুটি বেড়ে যাবে, দেয়ালে গিয়ে আরো জোরে জোরে ধাক্কা দিবে, আরো বেশি গতিতে তখন ছুটবে। তার মানে আমরা কি, তাপমাত্রা বৃদ্ধি পেলে গতিশক্তিটা বেড়ে যাবে। আর এখানে তোমার মোল সংখ্যা, আয়তন, চাপ এবং তাপমাত্রা, এগুলো হলো গ্যাসের চলরাশি। ঠিক আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, এখন দেখো যেগুলো পরীক্ষায় বেশি আসে, যে এই যে মোলার আয়তন প্রকাশের পদ্ধতি, এগুলো কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো এসটিপি, এসএটিপি, এনটিপি। এমসিকিউ তোমার কি আসতে পারে, ফুল মিনিং আসতে পারে, অথবা এসটিপিতে তাপমাত্রা কত, চাপ কত, আয়তন কত, এভাবে আসতে একদম মুখস্থ করে ফেলতে হবে, খুবই ইম্পর্টেন্ট এই ছকটা। ঠিক আছে, তাহলে এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাপমাত্রায় তখন কত হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এগুলো আমরা সবাই জানি। আর এসিটিপিতে কত হয়, 25 ডিগ্রি সেলসিয়াস, এইটার সাথে 273 যোগ করো, যদি কেলভিনে কনভার্ট করতে চাই তাহলে হবে 298 ডিগ্রি, সরি, কেলভিন। আচ্ছা, তারপর এখানে চাপ হবে 100 কিলো প্যাসকেল, আর এখানে আয়তন হবে 24.789 লিটার পার মোল। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এনটিপিটা অনেক সময় আসে, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস, আর এটা তোমার হবে 200। আচ্ছা, এটা, হ্যাঁ এখানে একটু মনে হয় ইয়ে আছে, দেখাচ্ছি। এখানে 293, হ্যাঁ এটা কেলভিনে নিলে 293 হবে। আচ্ছা, তারপর 1 ATM, আর এখানে 24.04। আচ্ছা, তাহলে এইভাবে করে, তাহলে এই দুইটা এখান থেকে ইম্পর্টেন্ট। তাহলে এই মানগুলো, এটা হলো তোমার এই কিলো প্যাসকেলও তোমার মানগুলো মনে রাখতে হবে, আর তো অ্যাটমসফিয়ারও মানগুলো মনে রাখতে হবে। তাহলে এসটিপিতে চাপ কত, 1 ATM, আর যদি বলে কিলো প্যাসকেলে তখন 101.325, এগুলো আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসতেছি। আর আয়তন হলো 22.414। তাহলে এই যে যেগুলো এমসিকিউতে আসতে পারে, আমরা দেখলেই বুঝবো যে যে জিনিসগুলো এমসিকিউতে আসার মতো সেই জিনিসগুলোই শুধু আমাদেরকে ফোকাস করে পড়তে হবে, যেহেতু অনেক বড় সিলেবাস, আমাদেরকে সব কিছু তো মনেও রাখতে হবে, পাশাপাশি প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট। বারবার বারবার তোমার বিগত সালের কোশ্চেনগুলো দেখতে হবে, কোথায় ভুল হচ্ছে এটা মার্ক করতে হবে। আচ্ছা, তারপর দেখো বিভিন্ন তোমার এখানে রাশি আছে, যে গ্যাসের আয়তন ভি, চাপ পি, তাপমাত্রা টি, এটার যে বিভিন্ন একক আছে, এককগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে পারো, যে যদি কনভার্ট করি তখন কোনটা কি হবে। ঠিক আছে, সেগুলো সম্পর্কে একটু আমরা সংক্ষেপে ধারণা রাখতে পারি। আর তাপমাত্রাটা ইম্পর্টেন্ট, কক্ষ তাপমাত্রা 25, পরমশূন্য তাপমাত্রা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রমাণ তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার, এটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। আর পরম শূন্য তাপমাত্রা হলো 0 কেলভিন বা -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি ফারেনহাইটে নিলে তুমি দেখবে যে মান আসে -459.4 ডিগ্রি
ফারেনহাইট, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা 0°C, কক্ষ তাপমাত্রা 25°C, আর পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন, এভাবে। আচ্ছা, তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আচ্ছা, এখন পরম শূন্য তাপমাত্রা জিনিসটা কি আসলে সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। তাহলে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয় তাকে আমরা বলবো কি, পরম শূন্য তাপমাত্রা। মানগুলো তো একটু আগে দেখলাম, মানগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলো নিয়ে কিন্তু অনেকেরই প্যাচ লাগে পরীক্ষার হলে। ঠিক আছে, এখানে এরকম দেওয়া থাকে -273 এখানে কেলভিন দেওয়া থাকে, এরকম থাকে। আবার থাকে 0 কেলভিন, আবার থাকে 273°C, মাইনাস থাকে না। ঠিক আছে, অনেক কনফিউশন ভাবে অনেক কিছু দিতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে 0 কেলভিন অথবা -273°C। আবার অনেক সময় এটার একুরেট মান হলো 273.15°C, এভাবেও থাকতে পারে। যেটাই থাকুক, এই যে এখানে দেওয়া আছে, যেটাই থাকুক, অথবা ফারেনহাইটে থাকলে 459°ফারেনহাইট। আচ্ছা, 459 ফারেনহাইট আছে। তাহলে এখন দেখো এই যে তাৎপর্যটা আসলে কি, পরম শূন্য তাপমাত্রার তাৎপর্য কি। তাহলে -273°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না, মানে তখন আয়তনটা তোমার 0 কেলভিনে চলে আসে এবং তখন আয়তনটা পরিমাণ মানে পরিমাপ করা যায় না। তো এই জন্য এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রায় সকল পদার্থের ক্ষুদ্রতম কণাগুলো স্থির থাকবে এবং গ্যাসের গতিশক্তি তখন শূন্য হবে। খুব ইম্পর্টেন্ট, এগুলো বইয়ের লাইনগুলাই জাস্ট এখানে ছক আকারে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এ তাপমাত্রায় সকল পদার্থের ক্ষুদ্রতম কণাগুলো স্থির থাকবে এবং গ্যাসের গতিতে, মানে সবাই একদম থেমে যাবে, তখন আর কোনো তোমার মানে সে এখন তখন কাঁপাকাঁপি করবে না বা সে চলাচল করবে না, একদম স্থির হয়ে যাবে। তখন তার গতিশক্তি একদম 0 এবং তার কণাগুলো হবে স্থির, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে উইলিয়াম থমসন বা লর্ড কেলভিন পরম তাপমাত্রা স্কেল উদ্ভাবন করেন। তাহলে এই পরম তাপমাত্রা স্কেলটা আসলে কে উদ্ভাবন করছে, এটা হলো লর্ড কেলভিন। তার নাম অনুসারে আমরা কেলভিন স্কেল আমরা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো পরীক্ষামূলক পদ্ধতিতে -260°C নিচে কোনো তাপমাত্রায় গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটা বাস্তবে পরীক্ষামূলকভাবে প্রমাণ করি, তখন দেখা যায় যে 260-এর নিচেই কোনো তাপমাত্রা আর কি গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না। সেটা 273 পর্যন্ত তোমার যেতেও হবে না, 260 পর্যন্ত গেলেই দেখবা যে তুমি এই আয়তনটা পরিমাপ করা যাচ্ছে না। ঠিক আছে, এখন এই কন্টেন্টগুলাই তুমি যদি একটু বই থেকে দেখো, এই সেম জিনিসগুলাই কিন্তু এখানে বইতে আছে। এই যে দেখো, আমরা এখানে পরম শূন্য তাপমাত্রা পড়তেছি, পরম শূন্য তাপমাত্রা পড়তেছি। আচ্ছা, দেখি এটা কোথায় আছে। এগুলো আছে, সবকিছুই বইতে আছে। এই যে -273, এই যে এটা এই যে চার্লসের সূত্রের সাথে এটা আর কি রিলেটেড করা আর কি। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরে, এটা হলো চার্লসের সূত্র। যে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির প্রতি °C তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0°C তাপমাত্রা ওই গ্যাসের আয়তনের 1/273 অংশের হারে যথাক্রমে বৃদ্ধি পেতে থাকে। এইটা হলো তোমার চার্লসের সূত্র। তাহলে 1/73 অংশ হারে বৃদ্ধি। তাহলে এখানে একটা দেখো থার্মোমিটার দেখা যাচ্ছে। তাহলে এই যে থার্মোমিটার, এখানে শুরুটা হয়েছে কত দিয়ে, দেখো তো 0 কেলভিন দিয়ে শুরু হয়েছে। তাহলে এই অংশটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তারপর আমরা উপরে যাব 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 যখন 273 কেলভিনে পৌঁছাবো। তাহলে এখানে 0 কেলভিন ছিল, মানে এটাকে সেলসিয়াসে নিলে হবে -273°C। আচ্ছা, তখন যখন এখন আমরা 273 কেলভিনে পৌঁছাবো প্লাস প্লাস 273, তখন ওইটা হবে পানির হিমাঙ্ক। ঠিক আছে, মানে এখানে এখানে এই এই জায়গায় তোমার বরফটা কি করতে থাকবে, 0°C তাপমাত্রায় তোমার এখানে বরফটা গলতে শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে যখন 100°C তাপমাত্রা যাবে, এটাকে বলা হয় পানির স্ফুটনাঙ্ক। তখন এটা গলার পরে যে তরলটা হবে, এই তরলটা এখানে 100°C যখন আসবে, তখন এখানে এসে ফুটতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি বরফের গলনাঙ্ক 0°C। ঠিক আছে, তাহলে অথবা বলতে পারি 273 কেলভিন। আচ্ছা, আর এর নিচে এটা মূলত এই কঠিন অবস্থায় ক্রিস্টাল আকারে থাকে। আর তারপরে যতই যেতে থাকবা, তাপ যতই বাড়াতে থাকবা, যখনই 100°C পৌঁছাবে, তখন এটা কি থাকবে, ফুটতে শুরু করবে। এইটা কি বলা হবে, পানির স্ফুটনাঙ্ক। তাই এটা যদি আমরা কেলভিনে নেই, তাহলে 273 যোগ করতে হবে 100°C সাথে 273, তার মানে এখানে হবে 373 কেলভিন।
ঠিক আছে, আশা করি তোমাদের এগুলা সবাই বুঝো। আচ্ছা, তার স্কেল দুইটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে, এগুলো ইন্টারের বইতে দেখবা যে দেয়া আছে। আচ্ছা, তারপরে আমরা একটু পরবর্তীতে যাই। আচ্ছা, আরো কিছু আছে এখানে, তাহলে এখানে বিভিন্ন এই যে ডাটা সেলসিয়াস স্কেলে আর কেলভিন স্কেলে দেখাইছে পরস্পর। তাহলে এটা আয়তনটা শূন্য হয়, যেটা আমরা ওখানে দেখেছি। ঠিক আছে, এগুলো এই যে মেডিকেল এক্সামে আসছে, ঠিক আছে, তো এগুলো। তারপর দেখো এইটাকেই আমরা এই যে V0/273 ধরা হয় গ্যাসের আয়তন, কারণ আমরা এখানে বলছি কি 1/273 অংশ হারে বৃদ্ধি পায়, ঠিক আছে, গ্যাসের আয়তনটা। তাহলে আয়তনটা আমরা যদি V0 ধরি, V0 ইন্টু 1/273 আমরা যদি লিখি, তাহলে আমাদের হবে এখানে V0/273 হারে সে বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট এমসিকিউর জন্য মেইন কনসেপ্টগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো পরবর্তীতে আমরা গ্যাসের সূত্র আমরা সবাই জানি, গ্যাসের সূত্র কি কি আছে। প্রধান গ্যাস সূত্র হলো এখানে মূলত এই পাঁচটা, 1 2 3 4, সরি এখানে চারটা: বয়েল, চার্লস, গেলুসাক এবং অ্যাভোগাড্রো সূত্র। ঠিক আছে, এটা আবিষ্কারক রবার্ট বয়েল, চার্লস বিজ্ঞানীর নাম অনুসারে মূলত এগুলো দেওয়া হয়। গেলুসাক আর অ্যাভোগাড্রো হলো অ্যাভোগাড্রো, আর ডাল্টন হলো জন ডাল্টন, আর ব্যাপন হলো থমাস গ্রাহাম। আচ্ছা, তারপর এগুলো হলো গ্যাস মিশ্রণের সূত্র। একটা গ্যাস মিশ্রণের পরে যে এখানে কিছু সূত্র অ্যাপ্লাই, এই যে ডাল্টনের গ্যাস মিশ্রণের সূত্র আছে, তারপর গ্রাহামের ব্যাপন সূত্র আছে, তাহলে এগুলো গ্যাস মিশ্রণের সূত্র বলা হয়, ডাল্টন এবং গ্রাহাম। তাহলে বলতে পারে যে নিচের কোনটি গ্যাস মিশ্রণের সূত্র, এই অপশনে যেটা থাকবে সেটাই আনসার হবে। আচ্ছা, তাহলে এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা টপিক, সেটা হলো গ্যাসের সূত্র, বয়েল, চার্লস, চাপের সূত্র। তাহলে এই জিনিসগুলো অনেকেই কনফিউশন হয় পরীক্ষার সময়, একটু পেঁচাই দিলে অনেকেই এটা দেখা যায় এটা ভুল করার সম্ভাবনা থাকে, সেই জন্য এই জিনিসগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। আচ্ছা, তাহলে তোমরা যারা ফেসবুক থেকে ক্লাসটা দেখতেছো এবং গ্রুপ থেকে দেখতেছো, তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো, এবং তোমাদের পরিচিত আগ্রহী যারা আছে তারা তোমরা চাইলে ব্যাচটি শুরু করতে পারো। যেহেতু আমি অলরেডি অনেকগুলো ব্যাচ আমাদের অনার্সের চালু আছে, এর মাঝেও তোমরা যদি আগ্রহী হও সেক্ষেত্রে শুরু করবো, না হলে শুরু করা হবে না হয়তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখি, তাহলে যারা আগ্রহী তারা আগেই আমাকে ইনফর্ম করে রাখবা, তোমরা ভর্তিটা কনফার্ম করে রাখবা। তারপরে কারণ 10 তারিখের আগ পর্যন্ত, আমি বললাম একটা অফার চলতেছে 10 তারিখের আগ পর্যন্ত, যেহেতু আমরা শুরু করেছি মাত্র। এটা অন্যান্য জায়গায় দেখবা যে 5,000 6,000 অনেক বেশি, কিন্তু আমাদের একাডেমিতে যেহেতু এইটাই প্রথম চাকরির প্রস্তুতির জন্য প্রথম ব্যাচ, ঠিক আছে, সেই জন্য আমরা একদমই কম রেখেছি ফি, 1490 টাকা মাত্র। যারা একদম ফাউন্ডেশন কোর্সে, তোমাদের জন্য এই যে বিভিন্ন তথ্যগুলো এরকম সংগ্রহ করে একসাথে করে দেওয়া হবে। তারপর বইয়ের পিডিএফ দরকার হলে দেওয়া হবে। তারপর এখানে যারা শুধু এক্সাম দিতে চাও, যে না শুধু আমি টপিকসগুলো থেকে শুধু এক্সাম দিতে চাচ্ছি, সেক্ষেত্রে তারা শুধুমাত্র 490 টাকা দিলেই শুধু এক্সাম দিতে পারবা, এবং এক্সামের পরে প্রশ্নপত্রটা পেয়ে যাবা। ঠিক আছে। আচ্ছা, এই আর আমাদের ক্লাস হবে গুগল মিট, এই যে এখন যেরকম হচ্ছে, আমরা সরাসরি এখানে গুগল মিটে এরকম স্টুডেন্টরা যুক্ত থাকে, আমাদের একাডেমিক ক্লাসগুলো এভাবে নেওয়া হয় যারা পেইড ব্যাচে থাকে। আর এবং ফেসবুক লাইভেও হবে সব, পাশাপাশি ক্লাসটা রেকর্ড থাকবে, তুমি যখন ইচ্ছা আবার এটা তুমি গিয়ে এটা দেখে নিতে পারবা। ঠিক আছে। আর এখানে আমরা অল্প কিছু জন নিয়ে শুরু করব আমরা প্রাথমিক দিকে, এই জন্য, কারণ গুগল মিটে আমরা বেশি জন হলে একটা অনেক সময় একটা মানে অনেকজন একসাথে কথা বললে, এই জন্য আমরা মাত্র 30 জনের জন্য সিট রেখেছি প্রথম ব্যাচের জন্য, পরবর্তী ব্যাচ হলে আবার অন্যভাবে নেওয়া হবে। আচ্ছা, আর তারা তোমার ইনবক্সে এটা ইন্টারেস্টেড বা এনটিআরসি লিখে নক দিলে আমরা বুঝে যাব যে তুমি আসলে একাডেমিক না চাকরির কোর্সে ভর্তি হতে চাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, অথবা হোয়াটসঅ্যাপে এই যে নাম্বারে তোমরা কল অথবা মেসেজ দিলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবং ভর্তির প্রসেস জানানো হবে, তোমরা এটা মেসেজ দিলে তোমাদের ভর্তির প্রসেস জানানো হবে। আচ্ছা, তারপর দেখো এখানে তো আমি বললামই দিক নির্দেশনা কিভাবে কি শুরু করব। তাহলে আমাদের প্রথম টার্গেট হলো আমরা তোমাদেরকে প্রত্যেকটা টপিক্সের এরকম শখ ভিত্তিক বা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা এখানে দিব, তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করব, এবং পরবর্তীতে এগুলো নিয়ে আবার একটা নির্দিষ্ট সময় থাকবে, এরপর এক্সাম হবে। ঠিক আছে, এক্সাম হলে তারপর ওখানে তোমাদের বিভিন্ন অ্যাডমিশন বা বিভিন্ন তোমার চাকরির পরীক্ষা বা বিভিন্ন তোমার মেডিকেল, ঠিক আছে, বইয়ের, তারপর বিভিন্ন ভার্সিটির এক্সাম, এগুলো বিভিন্ন যে কোশ্চেনগুলো এগুলো তোমাদের অ্যানালাইজ করে দেওয়া হবে, যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়। ঠিক আছে, বেশি বড় ম্যাথ আমাদের দরকার নেই, ক্যালকুলেটরে যেগুলো করা যাবে, মনে করো যে হাতে যেগুলো হিসাব করা যাবে সেই রিলেটেড ম্যাথগুলো শুধু আমাদের দরকার হবে, এছাড়া আর কিছু আমাদেরকে পড়তে হবে না। ওখানে অনেক বড় বড় ম্যাথ থাকতে পারে, ওগুলো স্কিপ করে পড়তে হবে। ঠিক আছে, এগুলো আমি তোমাদের বিস্তারিত বলবো, বিস্তারিত দিক নির্দেশনা দিব। আচ্ছা, প্রয়োজন হলে ওই যে বিভিন্ন অ্যাডমিশনের কোশ্চেনও তোমাদেরকে প্রোভাইড করা হবে। আচ্ছা, তাহলে দেখো বয়েলের সূত্রটা কি আসলে, দেখো স্থির তাপমাত্রায়। আচ্ছা, আচ্ছা, এটা একটু মানে সংক্ষেপে শর্টকাট ভাবে মনে রাখা যায় আর কি। যে বয়েল মানে তাপ দিলেই তো কোনো পানি
বয়েল হতে শুরু করে বা ফুটতে শুরু করে, তাই না? তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি যে এখানে তাপমাত্রাটা স্থির থাকবে এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রাটা এখানে ফিক্সড থাকবে, মানে টেম্পারেচার এখানে ফিক্সড, এবং কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে গ্যাসের আয়তন তার চাপের উপর ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ধ্রুবকটা উঠাই দিই তাহলে এখানে কি লিখতে পারি আমরা বলো তো? এই পিভিটাকে এই পাশে নিতে পারি, ইকুয়াল টু আমরা লিখতে পারি কে। এই সমানুপাতিক চিহ্ন উঠে আমরা একটা ধ্রুবক নিয়ে আসতে পারি। মানে এই সূত্রটাকে চাইলে আমরা এই পিভি ইকুয়াল টু কে আকারেও প্রকাশ করা যায়। পরীক্ষা কিন্তু আসতে পারে এভাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভি ইজ প্রপোর্শন 1/p এভাবেও লিখতে পারি যে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, মানে আয়তন বাড়লে চাপ কমবে, আবার চাপ বাড়লে আয়তন কমবে। ঠিক আছে? এভাবে। আচ্ছা, তাহলে দেখো এটা একটি সমষ্ণ লেখ বা আইসো। তাহলে এখান থেকে এই সূত্র থেকে প্রয়োগ করে আমরা যে লেখ চিত্রটা পাবো বা গ্রাফটা পাবো সেটাকে বলা, একটু পরে আমি দেখাবো লেখটা, এটাকে বলা হয় সমষ্ণ লেখ বা আইসোথার্ম। এটা আবারও মনে রাখতে পারি আমরা, এখানে তাপমাত্রা স্থির, মানে এখানে এই যে তোমার আইসোথার্ম, ঠিক আছে, তাপমাত্রার সাথে রিলেটেড, এই জন্য এটা হলো আইসোথার্ম বা সমষ্ণ লেখ। আবার দেখো এখানে হলো নির্দিষ্ট স্থির চাপে, এখানে তোমার পিটা স্থির, এইটা হলো তোমার সমপ্রেস বা সমচাপ বা আইসোবার বা সমচাপ লেখ বলা হয়। মানে এই যেটা এখানে স্থির থাকবে লেখ চিত্রটার নাম সেই অনুযায়ী হবে। এভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? আর এখানে দেখো স্থির আয়তন, এখানে তোমার সম আয়তনীয় লেখ বা আইসোকোর লেখ বলে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষা আসে যে গেলুসাকের সূত্র বা চাপের সূত্র লেখ চিত্রটা কিরকম হয়, আইসোকোরিক, আইসোথার্ম, আইসোবার, এরকম বিভিন্ন অপশন তোমার দিবে। তখন তোমার কিন্তু এটা অ্যান্সার করতে হবে যে আইসোকোর, অথবা বাংলায় থাকলে হবে সম আয়তন, ইংরেজিতেই বেশি থাকে আর কি। আচ্ছা, তারপর অ্যাভোগাড্রোর সূত্র এখানে তোমার, আচ্ছা আমরা ধাপে ধাপে যাই। তারপর দেখো চার্লসের সূত্র কি হবে, নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখানে চাপটা স্থির থাকবে, দেখো এখানে কিন্তু পি কোথাও দেখা যাচ্ছে না, কারণ চাপ এখানে স্থির। তার মানে ভি ইজ প্রপোর্শন টু, মানে ভি সমানুপাতিক টি, মানে আয়তন বাড়ালে চাপ তোমার টেম্পারেচার বা তাপমাত্রাও বাড়বে। এখন যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই তাহলে এখানে একটা ধ্রুবক চলে আসে, সেই ধ্রুবকটা হলো কে। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে টি। এইটা হলো পিভি ইকুয়াল টু কে। মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা একটু মানে অনার্সে একটু কম পড়েছো বা ইন্টারে একটু মানে গ্যাপ দিয়ে আসছো তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। যাদের একটু বেসিক ভালো আছে বা যারা মানে ইন্টারে টিউশনি করাচ্ছ বা প্রতিনিয়ত পড়াচ্ছ তাদের জন্য এগুলো খুব ইজি হবে, এবং আশা করি তোমরা একবার দেখলে এগুলা পেরে যাবে। তারপর বিভিন্ন যে গাণিতিক টার্মগুলা বা বিভিন্ন কনসেপ্ট যেগুলো তোমাদের বোঝার দরকার বা জরুরি, বিশেষ করে অনার্সের যে কনসেপ্টগুলা, সেগুলো আমি চেষ্টা করব যতটুকু তোমাদের ধারণা দেওয়ার। ঠিক আছে? যেহেতু আমাদের একাডেমি মূলত অনার্স নির্ভর ছিল প্রথম দিকে, সেহেতু অনার্সের ম্যাক্সিমাম ইয়ারের বইগুলো আমাদের সংগ্রহে আছে, পিডিএফ আছে, এবং আমাদের ক্লাসও আছে। বিস্তারিত টপিক সম্পর্কে জানতে চাইলে বিভিন্ন ক্লাসও তোমাদের ওখানে ইউটিউবে বা আমাদের কাছে রেকর্ড এগুলো আলাদাভাবে সংরক্ষণ করা আছে। ঠিক আছে? যদি কেউ জানতে চায় যে না ভাই আমি এই টপিক সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে তোমাদেরকে ওই ক্লাসগুলো দরকারে প্রোভাইড করা হবে। ঠিক আছে? আচ্ছা, মেইন হলো একটা শেখার জন্য যত কিছু তোমাদের দরকার হয় ইনশাল্লাহ চেষ্টা করা হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মূলত কোনো বই বা কিছু, এখানে আমাদের কিছুরই প্ল্যান নাই বা বই বের করার বা কিছু, আমরা জাস্ট এখানে স্টুডেন্টদেরকে পুরোপুরি সাপোর্ট দেওয়ার কিভাবে দেওয়া যায়। এবং এখানে একটা অবশ্যই একটা সাপোর্ট গ্রুপ থাকবে, এখানে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা। এটা টেলিগ্রামে অপশন আছে এমসিকিউ প্র্যাকটিস করার, এখানে হয়তো থাকবে, এবং সাথে পিডিএফ গুলো থাকবে, এবং এমসিকিউর জন্য এরকম শিট আকারে তোমাদের দেওয়া হবে, বিভিন্ন চাকরি এবং এডমিশনের এমসিকিউ গুলো একসাথে করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে চাপের সূত্রটা কি, পি ইজ প্রপোর্শন টি, মানে এখানে আয়তনটা স্থির, তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক। তাহলে এখানে চাপ তাপমাত্রা সমানুপাতিক, তাহলে সমানুপাতিক চিহ্নটা উঠাইলে এখানে একটা ধ্রুবক চলে আসে, পিভি ইকুয়াল টু কে। তাহলে এইটা হলো আইসোকোর রেখা, এইটা হলো আইসো বার রেখা যেখানে চাপ স্থির, আর বয়েলের সূত্রে কি এখানে সমস্ত লেখ বা আইসোথার্ম, এখানে তাপমাত্রা স্থির থাকে। ঠিক আছে? আচ্ছা, একটু পরে আমরা লেখ চিত্রগুলো দেখবো। তারপরে অ্যাভোগাড্রোর সূত্র, এখানে এটা হলো মোল সংখ্যা গণনা করা যায় সূত্রের মাধ্যমে, এবং একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাস সমান সংখ্যক অণু থাকে। তাহলে একই তাপমাত্রা চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে? আচ্ছা,
তারপর দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের একটি মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে কি বলছে, তার মোট চাপ উপাদান গ্যাসসমূহের আংশিক চাপগুলো যদি তুমি যোগ করো তার সমান হয়ে যাবে। তাহলে এখানে P1 P2 P3 এগুলো মূলত আংশিক চাপ, আর এখানে পিটা মূলত বোঝাচ্ছে মোট চাপ। সূত্রটা ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে P ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3 ডট 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 Pn। ঠিক আছে, সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে। আর এই মানগুলো তো এখানে কিছু গ্যাসের মান আছে, এগুলো বইতে আছে, এগুলো এমসিকিউতে আসে। তো নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত, অক্সিজেন গ্যাসের আংশিক চাপ কত, আর্গনের আংশিক চাপ কত, কার্বন ডাইঅক্সাইডে, এগুলো যে কটা আছে এগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এগুলো করলেই হবে। আচ্ছা, তাহলে এটা দ্বারা আসলে কি নির্ণয় করা হয়, মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয় করা হয় এবং আর্দ্র গ্যাসের গ্যাসের চাপ নির্ণয় করার সূত্র এটা। তারপর হলো গ্রামের ব্যাপন সূত্র। এই ছকে যা আছে এমসিকিউর জন্য এগুলাই এনাফ, এগুলো থেকেই আর মূলত কনসেপ্ট এগুলো থেকেই এমসিকিউ আসবে, হয় সূত্র থেকে আসবে বা ছোট ছোট ম্যাথ আসতে পারে। তাহলে দেখো, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্ত, এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের কি, এমসিকিউতে আসে সমানুপাতিক ব্যস্তানুপাতিক বর্গমূলের সমানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক, এভাবে আসে কিন্তু পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আমাদেরকে কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার। চাকরির পরীক্ষায় এই সহজ কনসেপ্ট থেকে ভুল করা যাবে না। তোমাকে কঠিন একটা কোশ্চেন করলো, সেটা হচ্ছে তোমার জন্য না, এটা সবার জন্যই কঠিন। কিন্তু এই যে ইন্টারের যে টপিকগুলো আছে এগুলো থেকে ভুল করা মানেই তুমি অনেক পিছনে পড়ে যাবা, যেহেতু এমসিকিউ এক্সাম। ঠিক আছে, একটা গোল্লা ভরাট করেই আমরা কিন্তু মার্কটা পেতে পারি। আর রিটার্ন হলে তো আমাদের লিখতে হতো, বিস্তারিত হতো। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের প্রত্যেকটা সূত্র এগুলো তোমাদের কাজ হলো তোমরা খাতায় শর্ট করে লিখে ফেলবা যে গ্রামের ব্যাপন সূত্র এটা, তাহলে এটার দ্বারা কি করা যায়, আণবিক ভর, তাহলে লেখার সাথে সাথে তোমার পড়াটাও তাহলে কন্টিনিউয়াসলি হয়ে যাবে। এই হলো এমসিকিউতে ভালো করার, এমসিকিউ এক্সাম ভালো করার, আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এমসিকিউ। প্র্যাকটিস না করলে তুমি বুঝতে পারো না তোমার দুর্বলতা কোথায় আছে। আচ্ছা, তাহলে এটা একটু খেয়াল করো। তাহলে এটাকে আর ইজ প্রপোর্শন টু 1/√/d, মানে বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো এখানে ভাগাকারে আছে, তার মানে এখানে এটা বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা ডি মানে কি, তার গ্যাসের ঘনত্ব, আর আন মানে কি, ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এইভাবে করে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা দ্বারা কি করা যায়, তাহলে এটাকে যদি আমরা বিভিন্নভাবে আমরা যদি এটাকে প্রকাশ করি, দেখো তাহলে ধরো দুইটা গ্যাস মিশ্রণ আছে তোমার কাছে, এখন এই দুইটাকে কিভাবে অনুপাত করে এটাকে আবার আলাদা একটা সূত্রে দাঁড় করানো যায়, R1 R2, অথবা এটাকে টি এর সাথে তুলনা করা যায় T2/T1 আর D2/D1 M2/A1। ঠিক আছে, আণবিক ভর বা এখানে তোমার ঘনত্ব, বিভিন্ন জিনিস দিয়ে এটাকে কম্পেয়ার করা যায়। তাহলে এইটা একটার মাধ্যমেই সবগুলো কম্পেয়ার দেখানো হচ্ছে এখানে। তাহলে এখানে খেয়াল করো, প্রথমটায় শুধু R1/R2 ছিল, আর বাকিগুলা কিন্তু সব, দেখো উপরে কিন্তু T2/T1, উপরে D2/D1, উপরে কিন্তু M2/E1। এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, কারণ এটা ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, কারণ এইটা এই জন্য তোমার উপরে, এটা যদি তুমি এখানে সূত্রে সাজাও তাহলে দেখবা যে এটা কিন্তু এমনিতেই উপরে উঠে যাবে। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই তোমাদের। ধরো দুইটা গ্যাস আমাদেরকে আছে R1 আর R2, আর এইটা হলো 1/√D1, আর এইটা হলো 1/√D2। এখন এটাকে যদি আমি লিখি তাহলে কি লেখা যায় বলো তো, তাহলে এটাকে লেখা যায় 1/√D1 ইন্টু √D2/1। তাহলে কি থাকে, D2/D1 রুট, তারপর একসাথে আমরা হোল রুট আকারে লিখতে পারি D2/D1। এই জন্য মূলত এটা এরকম ভাবে আসছে। ঠিক আছে, তাহলে আণবিক ভর বের করা যায়, উপাদানসমূহ গ্যাস মিশ্রণে উপাদান পৃথক করা যায় এই সূত্রের সাহায্যে, পরীক্ষা আসতে পারে। একে অ্যাটোমোলিসিস বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে একই মোলের বিভিন্ন আইসোটোপের পৃথক করা হয়, আইসোটোপও তুমি এটা চাইলে পৃথক করতে পারবা। ঠিক আছে, তারপর বয়েলের সূত্রে অনুসিদ্ধান্ত এবং চার্চের সূত্রে অনুসিদ্ধান্ত, এটা কিছু অনুসিদ্ধান্ত আছে। তাহলে স্থির তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের উপর চাপের প্রভাব, আর তাহলে ডি ইজ প্রপোর্শন টু টি, মানে ঘনত্ব বাড়লে চাপ বাড়বে। আর চার্লসের সূত্রে অনুসিদ্ধান্ত হতো স্থির চাপে গ্যাসের ঘনত্বের উপর তাপমাত্রার প্রভাব, মানে এখানে গ্যাসের ঘনত্ব বাড়লে তাপমাত্রা কমবে, মানে ব্যস্তানুপাতিক তাপমাত্রার সাথে। ঠিক আছে, এই হলো অনুসিদ্ধান্ত, এগুলো আমাদের কি কি করতে হবে, মনে রাখতে হবে। এবার আদর্শ গ্যাস সমীকরণ আমরা সবাই চিনি, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে এন মূলত মোল সংখ্যা, আর মানে এখানে তোমার ধ্রুবক, গ্যাস ধ্রুবক, তাপমাত্রা, আয়তন, আর পি হলো চাপ। তাহলে এটাকে গ্যাসের অবস্থার সমীকরণও আমরা বলতে পারি চাইলে। পিভি ইকুয়াল টু আরটি কখন হবে, পরীক্ষা আসতে পারে যে এক মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি, তখন হবে পিভি ইকুয়াল টু আরটি, কারণ তখন এন এর মান 1 বসাইছি আমরা, তখন এখানে হবে পিভি ইকুয়াল টু
আরটি, 2 মোল হলে 2 আরটি, 3 মোল হলে 3 আরটি, এভাবে। আচ্ছা, এখন এন মোল সংখ্যা বের করার সূত্র হলো ডব্লিউ বাই এম, আণবিক ভর বা গ্রামে প্রকাশিত ভর ভাগ আণবিক ভর, এটা হলো মোল সংখ্যা। আর যদি তুমি এখানে আবার অন্যভাবেও লেখা যায়, পিএম ইকুয়াল টু ডব্লু বাই ভি আরটি অথবা ডিআরটি, এটা হলো ডি ঘনত্ব বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে। এখন ঘনত্ব দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা এভাবে আয়তন দিয়ে, আর যেটা ভরটা দেওয়া থাকবে সেটা দিয়ে আয়তন দিয়ে ভাগ করতে হবে, আর বাকি সব দেখো আগের মতোই আছে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। তারপর গ্যাস সমীকরণ প্রয়োগ, এখন এই যে আদর্শ গ্যাসটা কোথায় তুমি প্রয়োগ করবে, এটা এমসিকিউতে আসে যে আণবিক ভর নির্ণয়, গ্যাসের ঘনত্ব নির্ণয়, দুই জায়গায় প্রয়োগ করতে পারি। এখন মোল সংখ্যা কিভাবে বের করবা, ভর বাই আণবিক ভর, ডব্লিউ বাই এম, যে ভরটা দেওয়া থাকবে অথবা তুমি আর যেটা আণবিক ভর যেটা সেইটা, এটা আমরা বের করলেই মোল সংখ্যা বের হয়ে যাবে। আচ্ছা, তারপর পরবর্তীতে দেখো গ্যাসের যে লেখচিত্রগুলা, সেই লেখচিত্রগুলো এখানে দেওয়া আছে। দেখো যে বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্রটা কিরকম হবে, এমসিকিউ যদি আসে, পি বনাম ভি লেখচিত্র হবে অধিবৃত্তীয় আকৃতির, এই যে দেখো অর্ধবৃত্তীয় আকৃতির এরকম হবে। তারপর দেখো বয়েলের সূত্র হতে পি এবং অন বাই ভি এর লেখচিত্রটা কিরকম হবে, এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, এগুলো মাথায় রাখতে হবে। পি এবং অন বাই ভি এটা হবে কি মূল বিন্দুগামী একটা সরলরেখা। তাহলে এগুলো সবই কি আইসোথ্রাম বা সমষ্ণ রেখা, বা এই যে এখানে যতগুলো রেখা পাবো এটা এটা এটা, এগুলো সবই কি আইসোথ্রাম বা সমষ্ণ বা সমষ্ণ, এগুলো আমরা একটু আগেই দেখলাম। তাহলে এগুলো একটু আগে, তারপর দেখো পি ভি বনাম ভি, মানে একটার এক একটার ক্ষেত্রে এক এক রকম আমরা কি পাবো, রেখা পাবো। পি বনাম পি এবং ভি বনাম লেখচিত্র পাবো অর্ধবৃত্তীয়, পি বনাম অন বাই ভি পাবো মূল বিন্দুগামী সরল রেখা, পিভি বনাম ভি এর রেখা পাবো কি আনুভূমিক সরল রেখা, এই যে। ঠিক আছে, আচ্ছা। তারপর চার্লসের সূত্র থেকে এটা আমরা মূলবিন্দুগামী সরলরেখা পাবো এটার ক্ষেত্রে। আর যদি টি নট এ চার্লসের সূত্র আমরা যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা আমরা এখানে একটা নতুন গ্রাফ পাবো, সেটা হলো ওয়াই অক্ষকে নির্দিষ্ট বিন্দুতে ছেদগামী একটা নির্দিষ্ট, এখানে তো মূল বিন্দুগামী ছিল, কিন্তু যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে বসাই, সেক্ষেত্রে হবে একটা নির্দিষ্ট বিন্দুকে ওয়াই অক্ষের নির্দিষ্ট বিন্দু ছেদগামী একটা সরলরেখা আমরা পাবো। আর এখানে যে রেখাগুলোই পাবো সেগুলোর নাম হলো তোমার কি আইসোবার রেখা বা সমচাপ রেখা, কারণ এখানে চাপটা স্থির থাকে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে আজকে যেহেতু প্রথম ক্লাসটা বেসিক কিছু আলোচনা করব এখানে, তারপর গেলেসোকের সূত্র, এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা আর সময়তনে লেখা রেখা বলা হয়। আচ্ছা, তারপর এখানে কিছু মান আছে যেগুলো মান তোমরা বই থেকে মুখস্থ করে ফেলবা, এই মানগুলো অবশ্যই তোমাদের জন্য জরুরি। যে লিটার বায়ুমণ্ডলীয় চাপে আর এর মান কত, এগুলো কিন্তু রিটেনেও আগে আসতো, যে আর এর বিভিন্ন মান তোমার প্রমাণ করতে বলতো বা প্রকাশ করতে বলতো, বা এটা কিভাবে আসলো সেটা দেখাতে বলতো। ঠিক আছে, তাহলে একদম একক সহ মানগুলোকে আমাদের মুখস্থ করে ফেলতে হবে, বিশেষ করে এসআই একক, সিজিএস, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে 8.314, তারপর সিজি দেখা হলে যে আর পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এগুলো মানে বিশেষ করে প্রথম তিনটা বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা পড়লেই এনাফ, এগুলা বিশেষ করে বেশি সচরাচর দেখা যায় না। তারপর এখানে বোলজম্যান ধ্রুবক বা কে, এই যে বোলজম্যান ধ্রুবকের মান আবার বিভিন্ন এককে বিভিন্ন রকম। লিটার বায়ুমণ্ডলের চাপে হলো 1.36 10 টু দি পাওয়ার মাইনাস 25, আর সিজিএস একক হলো 1.38 10 টু দি পাওয়ার মাইনাস 16, আর এসআই একক হলো 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। তাহলে প্রথম তিনটা এটাও পড়বা, যে যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়, এই মানগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে কিছু তাত্ত্বিক জিনিস তোমাদের বই থেকে নেওয়া আছে, যে ইন্টারের বই থেকে, যে H2N2O2 ও নিষ্ক্রিয় গ্যাসের বয়েলের সূত্র মোটামুটি ভাবে মেনে চলে সাধারণ অবস্থায়। যেসব গ্যাস বয়েলের সূত্র প্রযোজ্য নয় এগুলো আসতে পারে, যে নিচের কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে না, তাহলে এই যে এখানে যেগুলো আছে এগুলো পড়লে হয়ে যাবে, এগুলো আসলে বয়েলের সূত্র মেনে চলে না। আর নিউক্লিয়ার স্টেশন, এটা অন্য অধ্যায়ের, এটা নিউক্লিয়ার রসায়ন অধ্যায়ের, ইউরেনিয়াম 235 ব্যবহৃত হয়। তারপর এখানে তোমরা এগুলো দেখে রাখতে হবে, এগুলো এই অধ্যায়ে কিছু আলোচনা ছিল। তারপর শুষ্ক বরফ মূলত ড্রাই আইস, এটা মূলত কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আচ্ছা। আবার এন এর মান হলো এই যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো ব্যাপন অনুব্যাপন, এটা আমরা হয়তো পড়েছি বই থেকে। তাহলে ব্যাপন অনুব্যাপনের সাদৃশ, ব্যাপন উভয় প্রক্রিয়ায় প্রবাহমান পদার্থ তরল বা গ্যাস অনুসময়ের স্থানান্তর প্রক্রিয়া, আর উভয় প্রক্রিয়াতেই স্থানান্তর ঘটে উচ্চ চাপ অঞ্চল থেকে বা উচ্চ ঘনত্ব থেকে, অথবা উচ্চ ঘনমাত্রার অংশ থেকে নিম্নচাপ নিম্ন অঞ্চল বা নিম্ন ঘনমাত্রা, মানে উচ্চ জায়গা থেকে নিম্ন জায়গায় যাবে, সেটা হোক ব্যাপন অথবা অনুব্যাপন সেক্ষেত্রে। আর বৈসাদৃশ কি, ব্যাপন হলো তোমার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কিন্তু অনুব্যাপন চাপের প্রভাবে সজোরে ঘটে,
এটা মনে রাখতে হবে। ব্যাপনটা কিন্তু আপনা আপনি ঘটে। ধরো তোমার রুমে একটা তুমি একটা সেন্টের বোতল বা বডি স্প্রে রেখে দিলে, দেখা যাবে পুরো রুমটা এখানে ছড়িয়ে গেছে। মানে এখানে তোমার নিজের ছড়াতে হবে না, সে আপনা আপনি করে ছড়িয়ে যাবে। এটাই মূলত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আচ্ছা, তাহলে দেখি আমাদের লাইভে কারো কোনো কমেন্ট আছে কিনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আদাব, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাসগুলো এভাবেই হবে। যেটা আমাদের বেসিক দরকার, জরুরি দরকার, সেগুলো আমরা বিস্তারিত পড়বো। আর যেগুলো একবার পড়লেই বোঝা যায়, কারণ তোমরা এখানে সবাই অনার্স শেষ করে আসছো। তোমাদের যেগুলো আমার মনে হবে যেগুলো তোমরা বুঝতেছো, সেগুলো এমনিতেই তোমাদেরকে এগুলো এমনিতেই দেখলেই বুঝতে পারবে তুমি। আর তারপরেও কারো কোনো সমস্যা হলে, সবার বোঝার ক্ষমতা এক না, সেক্ষেত্রে আমাদের যে সলভ গ্রুপ থাকবে, সেখানে তোমরা কোশ্চেনটা দিয়ে রাখবে, একে অপরকে তোমরা হেল্প করবা। অলরেডি আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, তোমরা যারা যুক্ত হতে চাও, আমি এই লাইভ ক্লাসের কমেন্টে ক্লাস শেষ হলে যুক্ত করে দিব, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা যারা আগে থেকেই শুরু করতে চাও, তোমরা ভর্তিটা কনফার্ম করে রাখলে আমি কতজন স্টুডেন্ট হচ্ছে 10 বা 15 জন হলেই আমি এটা শুরু করে দিব, ঠিক আছে? তোমরা আগে বুকিং করে রাখতে পারো, কারণ সিট সংখ্যা এখানে সীমিত। 30 জনের বেশি হলে আমি এই ব্যাচ মানে নিব না আর কি, কারণ এখানে গুগল মিটে কিছু লিমিটেশন আছে, এবং সাথে এখানে তোমার অনেকজন হয়ে গেলে মানে এখানে 30 জনে 30টা কোশ্চেন করলেও দেখা যায় এই কোশ্চেন দিতে দিতেই অনেক সময় চলে যাবে, এই জন্য 30 জনের বেশি নেওয়া হবে না, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের এরকম উন্মুক্ত প্ল্যাটফর্ম থাকবে, তোমরা যে কোনো সময় ডিসকাস করতে পারবা, কোশ্চেন করতে পারবা, সমস্যা হলে জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে? আশা করি এরকম ফ্যাসিলিটি খুব কম জায়গায় তুমি বিশেষ করে রসায়নের মতো সাবজেক্টের এরকম ফ্যাসিলিটি খুব কম জায়গায় তোমাকে দিয়ে থাকবে। অনেক জায়গায় শুধু রোবটের মতো এসে ক্লাসগুলো নিয়ে চলে যাবে, তুমি কি বুঝলা না বুঝলা এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না, কোনো ডিসকাশন গ্রুপ থাকে না, কিছুই থাকে না, ঠিক আছে? আমি নিজেই ভুক্তভোগী, আমি নিজেই অনেক এরকম কোর্স করেছি, দেখেছি আসলে। ঠিক আছে, এই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। যেহেতু আমাদের কোর্সটা মূলত আমাদের স্টুডেন্টরা বেশি আগ্রহী ছিল, আমরা যেহেতু চতুর্থ বর্ষের স্টুডেন্ট, আমাদের গ্রাজুয়েশন শেষ করছে সদ্য স্টুডেন্টরা অনেক আছে, সেই জন্যই মূলত আমি এই ক্লাসটা নিচ্ছি আর কি, যে আমাদের কন্টেন্টগুলো কীভাবে থাকবে। তারপর তুমি অন্য অন্য ক্লাস যাদের আছে তাদের সাথে তুলনা করবা, ঠিক আছে? তারপর তোমার ভালো লাগলে ভর্তি হবে, এখানে জোরপূর্বক কিছুই নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এখন আমাদের একটু ছকটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। গ্রামের ব্যাপন আচ্ছা, অনুব্যাপন, আচ্ছা এটা ব্যাপন সূত্র। আচ্ছা, এটা ব্যাপন সূত্র আমরা দেখলাম, সূত্রের প্রয়োগ বিভিন্ন জায়গায় কোথায় কোথায়, এগুলো রিডিং একবার পড়ে নিতে পারো তোমরা। তারপর অনুব্যাপন বা নিঃসরণ। তা অনুব্যাপনটা কি হয়, একটা সচ্ছিদ্র ছিদ্র থেকে একটা সিলিন্ডার ধরো এখানে আছে, এখানে যদি একটা নল লাগানো থাকে, নল না, ধরো তুমি এখানে ছিদ্র করে দিলে হঠাৎ করে, এটার ভিতরে ধরো গ্যাস দ্বারা ফিল আপ আছে, তুমি হঠাৎ করে এটাকে ছিদ্র করে দিলে কি হবে, এখানে এই ছিদ্র স্থান থেকে তোমার এটা সজোরে নির্গত হবে, সজোরে নির্গত হবে। এই প্রসেসটাকেই বলা হয় অনুব্যাপন, ঠিক আছে? আচ্ছা, ইফিউশন বা অনুব্যাপন। আচ্ছা, তাহলে NH3 সিলিন্ডারে কোনো ছিদ্র থাকে, তবে তার সজোরে NH3 হয় বের আসবে, সাইকেলের চাকা পাংচার হয়, এগুলো সবই অনুব্যাপনের ঘটনা। তাহলে এখানে কি হচ্ছে মূলত দেখো, এখানে যখন গ্যাসটা সিলিন্ডারে আবদ্ধ ছিল তখন কিন্তু তার চাপ বেশি ছিল, তাহলে উচ্চ চাপের স্থান থেকে সে নিম্ন চাপের স্থানে চলে গেছে। প্রকৃতিতে যে চাপটা আছে এটা কিন্তু ওই ওখানে যে আবদ্ধ অবস্থা ছিল সেটা থেকে কিন্তু কম আছে। তাহলে আগে আমরা এখানে বলেছি তার সাদৃশ্যগুলা কি, এই দুইটা প্রসেসই কি হবে, উচ্চ চাপ, উচ্চ ঘনত্ব বা উচ্চ ঘনমাত্রার স্থান থেকে সে নিম্ন চাপ, নিম্ন ঘনত্ব বা ঘনমাত্রার স্থানে সে প্রবেশ। এই অনুব্যাপন ব্যাপন দিয়ে কিন্তু কোশ্চেন থাকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো। এখানে ইম্পর্টেন্ট ছাড়া খুব কম জিনিসই আছে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো এখানে আছে। তারপর দেখো সজোরে, তাহলে এখানে ছিদ্র থাকে, আণবিক ভর, সুবিধা, তাহলে এগুলো তোমরা একবার দেখলেই পারবা। তারপর এখন আমরা একটু পার্থক্যটা দেখি। তাহলে এখানে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর বা অণুসমূহ বা কণাসমূহের স্বতঃস্ফূর্তভাবে স্থানান্তর বা পরিবর্তন প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। আর এখানে দেখো চাপের প্রভাবে সরু ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাসের অণুসমূহ সজোরে, তাহলে এখানে তোমার গ্যাসের অণুসমূহের ক্ষেত্রেই এটা ব্যবহার করা হয়। আর এখানে তোমার তরল, গ্যাস বা তোমার কঠিন, তিনটার ক্ষেত্রেই এটা কি করা যায়, ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে সুগন্ধ ছড়িয়ে যাবে বা এই দুর্গন্ধ, H2S গ্যাস, পচা ডিমের মতো গন্ধ আসে, আমরা জানি যারা ল্যাবে মানে আমরা যারা এক্সপেরিমেন্ট করেছি দেখেছি H2S এর গন্ধটা কত বাজে, দুর্গন্ধ। তারপর গাড়ির টায়ার টিউব পাঞ্চার, এটা হল নিঃসরণ প্রক্রিয়া। তারপর এর ভিত্তি বা কারণ, অনুসময়ের ইতস্তত স্বতঃস্ফূর্ত চলাচলের কারণেই ব্যাপন, মানে অনুসমূহ তো কি করে, তোমার আপনা আপনি ভাবেই স্বতঃস্ফূর্ত ভাবেই এক জায়গা থেকে চলাচল করতে পারে। এটা কঠিনেরও পারে, তরলেরও পারে, গ্যাসীয় পদার্থেরও পারে, সবারই পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জন্য সবার ক্ষেত্রেই তোমার কি হয়,
এই জিনিসটা হয়। আচ্ছা, এখন ধরো তুমি যে একটা পানির ভিতরে, যেটা 9-10 এর বইতে এক্সাম্পলটা ছিল, একটা পানির ভিতরে তুমি যদি নীল ছেড়ে দাও, নীল আমরা যে কাপড় রং করা যে মানে কাপড়ে যে নীল দেয় সেটা, দেখবে যে তুমি এটা কিছুক্ষণ পর পুরো পানির ভিতরে, প্রথমে এক জায়গা থেকে পড়লো, পুরো পানির ভিতরে কিন্তু ছড়াই যাবে। এটাই কিন্তু একটা এক ধরনের ব্যাপন প্রক্রিয়া। তারপর আবার দেখবা যে তুমি এটাকে যদি তাপ দাও, হিট দাও এখানে তাপমাত্রা, তখন দেখবা যে এটা আরো দ্রুত ছড়াই যাচ্ছে। তার মানে কি, তাপের ফলে বিক্রিয়াটার গতিটা বৃদ্ধি পাচ্ছে এখানে। এগুলো আবার আমরা রাসায়নিক সাম্যাবস্থা অধ্যায় বিস্তারিত আছে, লাসাতেলির নীতি আছে, অনেক কিছু পড়াশোনার ব্যাপার আছে এখানে। আচ্ছা, তাহলে দেখো গ্যাস পাত্রের ভিতরে বাইরে চাপের পার্থক্যের কারণে এরকম হয়। আর নিঃসরণটা আসলে কি, গ্যাসের পাত্রের ভিতরে থাকে উচ্চ চাপ আর পাত্রের বাইরে থাকে নিম্ন চাপ, এই চাপের পার্থক্যের কারণে মূলত এই প্রসেসটা হয়। আবার প্রক্রিয়ার প্রকৃতি, মানে সমবায়ু চাপে অনুসময়ের স্বতঃস্ফূর্ত এবং মন্থর প্রক্রিয়া। ব্যাপন হলো গতিতত্ত্ব মতে সমবায়ুচাপে অনুসময়ের স্বতঃস্ফূর্ত এবং ধীর প্রক্রিয়া। মানে এখানে সমান বায়ুচাপে এটা খুব ধীরে ধীরে যাবে এক জায়গা থেকে এক জায়গায়। আর গ্যাসীয় অণু এখানে দ্রুত যাবে অধিক চাপের প্রভাবে। এখানে যেহেতু গ্যাসের সিলিন্ডারে ধরো বেশি চাপে আছে, তার এখান থেকে বের হলে অধিক চাপে এখান থেকে দ্রুত এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেছো। তারপর পাত্রের ভেতরে বাইরে একই বায়ুচাপ থাকে ব্যাপনের বেলায়। আচ্ছা, আর এখানে দেখো পাত্রের ভেতরে অধিক চাপ এবং পাত্রের বাইরে কম চাপ থাকে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা পাত্রের ভেতরে একই চাপ অথবা বেশিও থাকতে পারে, এক্ষেত্রেও ব্যাপন হতে পারে। আচ্ছা, আর বেশি থাকলে মূলত এটাকে মানে মানে এখানে নিঃসরণের ভিতরে, কারণ এখানে তোমার আহ, বেশি থাকলেও এটাও থেকেও বের হবে যদি এখান থেকে ছিদ্র থাকে, আর ছিদ্র থাকলে এটা হলো নিঃসরণের ভিতরে চলে যাবে। আর যদি তুমি গ্যাস এমনি এমনি কোনো জায়গায় রেখে দাও, এমনিতেই এটা এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি যদি বায়ুর চাপ সেমও থাকে, সেক্ষেত্রেও তোমার কি হবে, সে এক জায়গায় তো থাকবে না, সে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে। এইটাই মূলত ব্যাপন প্রক্রিয়া। যেমন আমাদের বায়ুমণ্ডলের গ্যাসগুলো কি হচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হচ্ছে সব সময়। তাহলে এটাও কি এক ধরনের ব্যাপন প্রক্রিয়া। এটা হলো প্রাকৃতিক ঘটনা আর এটা হলো যান্ত্রিক ঘটনা। এইভাবে করে ছকগুলো এখান থেকে পড়ে ফেলবো। আচ্ছা, তারপর ফ্যাক্টর এখানে কি কি, গ্যাসের মোলার ভর বা ঘনত্ব, গ্যাসের তাপমাত্রা এবং চাপ, চাপের মাত্রা বলতে পারি। এছাড়া অণুব্যাপনের ক্ষেত্রে দেয়ালের সূক্ষ্ম ছিদ্রের আকার এবং গ্যাসের অণুর আকার ডিপেন্ড করে, মানে এখানে কোন ফ্যাক্টরগুলোর উপরে এগুলো নির্ণয় করে, গ্যাসের ভরটা কতটুকু বা গ্যাসের ঘনত্ব কতটুকু, এইটার উপর ব্যাপন হারটা ডিপেন্ড করে। কারণ এখানে গ্যাসের ভর বেশি হলে সে দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবে না, তার ভর যেহেতু বেশি সে ধীরে ধীরে চলবে। আর গ্যাসের তাপমাত্রা এবং চাপ, তাপমাত্রার উপরে এটা ডিপেন্ড করে যে তাপ কত চাপ কত, সেটির উপর গতিটার ফ্যাক্টর হয়, তাপ বাড়লে গতিটা বেড়ে যাবে। আর অনুব্যাপনের ক্ষেত্রে দেয়ালের সূক্ষ্ম ছিদ্র কতটুকু আছে, ছিদ্রটার আকারটা কিরকম এবং গ্যাসের অণুর আকারটা কিরকম সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, জাস্ট এই কনসেপ্টগুলো পড়বো এখান থেকে। তারপর গ্যাসের গতীয় তত্ত্বের সূত্র, তাহলে বার্নৌলিকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়। গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটি প্রতিষ্ঠা করেন বিজ্ঞানী ক্লাসিয়াস। তাহলে জনক হলো বার্নৌলি আর প্রতিষ্ঠা করেন ক্লাসিয়াস। আর সূত্রটা হলো এরকম, পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা থেকে গ্যাসের আয়তন, গ্যাসের গঠন, গ্যাসের তোমার স্বীকার্য আছে কিছু যে সরলরৈখিক পথে ইতস্তত সম্ভবপর সব দিকে, মানে এটা সব দিকে সরলরৈখিক পথে এটা গ্যাসের অণুগুলো ছোটাছুটি করে। তাহলে পাত্রের অধিকাংশ জায়গায় খালি এবং মোট আয়তনের তুলনায় তোমার গ্যাসের অণুগুলোর মোট আয়তনের তুলনায় গ্যাস পাত্রের মোট আয়তন খুবই নগণ্য। কি বলছে, গ্যাসের অণুগুলোর টোটাল আয়তন সেটা গ্যাস পাত্রের টোটাল আয়তনের তুলনায় খুবই কম, মানে গ্যাসের অণুগুলোর আয়তনটা খুব কম থাকে এবং মোট আয়তনের অধিকাংশ স্থানই খালি, মানে গ্যাসের পুরো জায়গাটা এটা বিক্ষিপ্ত হবে এক জায়গা থেকে এক জায়গায়, তাহলে পাত্রটার অধিকাংশ জায়গায় কি থাকে, ফাঁকা থাকে। তাহলে এদের আকর্ষণ বিকরণ, তাহলে গ্যাসের অণুসমূহের মধ্যে পারস্পরিক কোনো কি নেই, আকর্ষণ বা বিকর্ষণ নেই। আচ্ছা, এখন এই স্বীকার্যগুলোর ভিতরে আবার কিছু ভুল আছে, সেগুলো আবার পরবর্তীতে বিজ্ঞানী ভ্যান রস বা অন্যান্য বিজ্ঞানী এগুলো আবার তোমার সংশোধন করেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপাতত স্বীকার্যটা কি এটা এখানে দেখানো হচ্ছে। তারপর সংঘর্ষগুলো স্থিতিস্থাপক হয়, রাবারের মতো ইলাস্টিক হয়। ঠিক আছে, তারপর নির্দিষ্ট তাপমাত্রা এবং গতিশক্তি স্থির থাকে। আর দুটি সংঘর্ষের মধ্যবর্তী পথ সরলরৈখিক হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দুটি সংঘর্ষ মানে এই অনুটা যদি সংঘর্ষ হয় তাহলে মধ্যবর্তী তার পথটা এটা সরলরৈখিক পথ হবে, মানে সোজা পথ হবে। তারপর এটা হলো স্বীকার্য, হলো গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্য, এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। আমি যদি একটু সিলেবাসটা দেখাই তোমাদের আবারও, এই যে দেখো সিলেবাসে কি কি আছে সেই জিনিসগুলো তোমরা ফোকাস করি আমি দেখাচ্ছি। গ্যাস ল, গ্যাসের যে সূত্রগুলো এই যেটা এইমাত্র দেখালাম, বয়েল চার্লস। তারপর আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি।
গ্যাসের গতিতত্ত্ব যেটা আমি দেখাচ্ছি, এর প্রয়োগ অ্যাপ্লিকেশন টু আইডিয়াল গ্যাস, এর আদর্শ গ্যাসের প্রয়োগটা কোথায় হচ্ছে, তারপর ডেরিভেশন ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, তারপর ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ঠিক আছে, প্রতিপাদন দরকার নাই তোমাদের এখানে, জাস্ট কনসেপ্ট, এগুলো যেহেতু রিটার্নের সিলেবাস বিস্তারিত দেওয়া। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা জানতে হবে, ইকুয়েশনের ভিতরে কোনটা কি ফর্মে আছে, তারপর ডাল্টনের সূত্র, তারপর ক্রিটিক্যাল স্টেট বা সংকট চাপ, সংকট তাপমাত্রা, এই জিনিসগুলো, এবং কোন গ্যাসের সংকট চাপ কত, তাপমাত্রা কত, তারপর লিকুইফিকেশন অফ গ্যাসের, এখানে জুল থমসন প্রভাব, লিন্ডে প্রভাব, এই জিনিসগুলো এখানে আলোচনা করা আছে আর কি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করব কিছুক্ষণের মধ্যেই, দেখি আর একটা আমি এখানে গতিতত্ত্ব। তারপরে এখানে কিছু সূত্র আছে, এক মোলের জন্য এখানে তোমার এইটা হবে এন মোলের জন্য এইটা হবে এন আর টি, এক মোলের জন্য এন এর মান 1 হবে, আর একটি অণুর গতিশক্তি হবে ইকে 3 RT বাই 2 Na। এভাবে করে সূত্রগুলো মনে রাখতে হবে, এগুলো হলো প্রয়োগ। তারপর গ্যাসের মান নির্ভর করে গ্যাসের পরিমাণ এবং তাপমাত্রার উপর। তারপর এখানে কিছু সংজ্ঞা আছে, সংঘর্ষ ব্যাস, গড় মুক্ত পথ বা সংঘর্ষ ব্যাসের মান, এগুলো তোমরা জেনে রাখতে পারো। তাহলে দুটি সংঘর্ষের দূরত্বের গড়, দূরত্ব সমূহের, দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের গড় মান, এইটা কি বলা হয় মুক্ত পথ। আর প্রতিটি আণবিক সংঘর্ষকালে উভয় অণুর কেন্দ্রবিন্দুর ন্যূনতম দূরত্বকে বলা হয় সংঘর্ষ ব্যাস। মানে উভয় অণুর কেন্দ্রবিন্দুর ন্যূনতম দূরত্বকে বলা হয় তোমার সংঘর্ষ ব্যাস। আণবিক সংঘর্ষ মানে কি, এখানে একটা গ্যাস যখন একটা গ্যাসের অণু একটার সাথে যখন সংঘর্ষ লাগে, তখন কি হয়, ন্যূনতম দূরত্বে এসে এদের মধ্যে বিকর্ষণের কারণে বিপরীত, এখন গ্যাসের অণু তো একে অপরে বিকর্ষণ করবে, তখন বিকর্ষণের কারণে একটা নির্দিষ্ট দূরত্বে আসবে, আবার তারা বিপরীত দিকে চলে যাবে। তারপর সংঘর্ষ ব্যাগ আণবিক আণবিক ব্যাস থেকে বড় হয়। তারপর গ্যাসের আণবিক ব্যাসের মাত্রা 2 আর্মস্ট্রং। এভাবে করে এই মানগুলো তোমরা দেখে রাখতে পারো। তারপর এখানে বিভিন্ন সূত্র আছে, বিভিন্ন প্রকার গ্যাসের গতিবেগের সূত্র ম্যাক্সওয়েল প্রদান করেন। আরএমএস বেগের সূত্র, এগুলো অনেক সময় এমসিকিউতে আসতে পারে, নিচের কোনটি আরএমএস বেগের সূত্র বা আরএমএস বেগের সূত্রে কি কি কন্টেন্ট থাকে, C = √3RT/m, এই সূত্রগুলো জাস্ট মনে রাখতে হবে। সাধারণ গড়বেগের সূত্র, সম্ভবতম গড়বেগের সূত্র। তারপর এখানে এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এই যে একটা এখানে কোনটা বেশি কোনটা কম। তাহলে আরএমএস বেগের মানটা সব থেকে বড় হয়, তারপর হয় গড় গতিবেগ, তারপর হয় সম্ভাব্যতম বেগ। এই রেঞ্জটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। তাহলে সম্ভাব্যতম বেগের মান সব থেকে কম, তারপর গড় গতিবেগ, তারপর হলো আরএমএস বেগ। তারপর দেখো আরএমএস গতিবেগের মান থেকে আরএমএস বেগের মান সবসময় বেশি হবে, এটা এখানে আমি এটা কনসেপ্টটা বললে তুমি এখানে বুঝে যাবে। আচ্ছা, তারপর আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস বয়েল চার্লসের সকল সূত্র মেনে চলে, আর বাস্তব গ্যাস কি করে, এই সকল সূত্র মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস। খুবই ইম্পর্টেন্ট টপিক যে কোনটা আদর্শ গ্যাস কোনটা বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কারা কারা দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এরা সবাই কি বাস্তব গ্যাস, মানে বাস্তবে এরা এই সূত্রগুলা মেনে চলে না। আর আদর্শ গ্যাস মূলত একটা কাল্পনিক ধারণা, কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়, কারণ সব গ্যাসই কিছু না কিছু এরকম মানে একুরেট ভাবে এই সূত্রগুলো মেনে চলে না, কারণ এগুলো হলো কাল্পনিক থিওরি। ঠিক আছে, আর বাস্তবে এরা মেনে চলে না, এদেরকে বলা হয় বাস্তব গ্যাস। যেমন আমরা বাস্তবে যেসব গ্যাসগুলো আছে, প্রকৃতিতে যে গ্যাসগুলো আছে, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এরা সবাই কি বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাসে অনুসময়ের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান, আর আদর্শ গ্যাসে আমরা ওখানে দেখেছি যে আকর্ষণ বিকর্ষণ বল নেই, তো বাস্তবে আসলে বলগুলো আছে। তাহলে আদর্শ গ্যাসের তোমার এখানে ওই যে এটাও আমরা তুলনায় নগণ্য আমরা দেখছি, আদর্শ গ্যাসের যে আয়তনকৃত যে দখল আছে সেইটা তুলনায় নগণ্য। আর বাস্তব গ্যাসের মোট আয়তন গ্যাস দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য নয়, তাই তাই হিসাবে গণ্য করা হয়। তাহলে এটা বলছে যে এখানে বলছে খুবই কম, আর এখানে বলছে এটা খুব কম না, এটার একটা মান আছে, তাহলে এই জন্য এই মানটাকে ধরা হয়। ঠিক আছে, আচ্ছা, এই জন্য আবার ওই স্বীকার্যের যে ভুলগুলো সংশোধন করে আবার নতুন একটা পিভি এনআরটি সমীকরণটাকে নতুন রূপে আর একটা সমীকরণ দিছে, সেটা হলো পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি আর এন আর টি। খুবই ইম্পর্টেন্ট, ভ্যান ডার ওয়ালস সূত্রের সব কিছু জিনিসই এখানে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এটা হলো আদর্শ গ্যাসের সূত্র পিভি এনআরটি, এটা হলো বাস্তব গ্যাসের সূত্র, সেটা হলো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস দিয়েছে। আচ্ছা, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নির্ভরশীল নয়, ফলে আমরা অভ্যন্তরীণ শক্তি ইউ বাই ভি ইকুয়াল আমরা ধরতে পারি 0 স্থির তাপমাত্রায়। আচ্ছা, আর আদর্শ গ্যাসের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার সংকোচনশীল গুণাঙ্ক কত হবে, সংকোচনশীল গুণাঙ্ক সবসময় 1 হয়, আর এদের বেলায় 1 থেকে কম হয়। ঠিক আছে, এদের আলাদা আলাদা সবারই মান আছে। তাহলে S2 এবং তার ভিতরে দুইজন আছে ব্যতিক্রম, যেটা হলো হাইড্রোজেন এবং হিলিয়াম, তাদের আবার 1 থেকে বেশি। আর বাকি যারা আদর্শ বাস্তব গ্যাস আছে, তাদের কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, তাদের ক্ষেত্রে সবক্ষেত্রেই দেখবা যে 1 এর থেকে কম। শুধুমাত্র ব্যতিক্রম কে কে, হাইড্রোজেন এবং হিলিয়াম।
ঠিক আছে, এগুলো অ্যামাগ্রা বক্র থেকে আমরা এগুলো ধারণা দিতে পারি, দেখতে পারি আর কি। তারপর এখানে এই যে পেষণ গুণাঙ্কের মানগুলো আমাদের মনে রাখতে হবে। জেড ইকুয়াল টু 1 হবে আদর্শ গ্যাসের বেলায়, আর কিছু আছে ব্যতিক্রম, এই যে যে একের থেকে বড় হবে, সেটা হলো তোমার এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম। গ্যাসের আণবিক আয়তনের প্রাধান্যবশত গ্যাসটি কম পেষণযোগ্য হয়। তাহলে অনেক গ্যাসের তোমার একদম আয়তনটা যদি মানে ভরটা যদি অনেক কম থাকে বা আয়তনটা অনেক কম থাকে, সেক্ষেত্রে এটা একটু বিচ্যুতি দেখায়, সেই জন্য এটার মানটা তোমার একের থেকে বেশি হয়ে যায়। আর একের থেকে কম হয় কাদের? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলা এগুলো একের থেকে কম। এগুলো কি সংকোচনশীলতা গুণাঙ্ক। কিভাবে বের করবা? এই সূত্র দিয়ে, জেড ইকুয়াল টু পিভি আর টি। জেড হলো অনুপাতটি গ্যাসের সংকোচন বা পেষণ গুণাঙ্ক বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে জেড এর মান যত বেশি হবে বাস্তব গ্যাসে আদর্শ আসন থেকে ততই বিচ্যুত হবে। তাহলে একের থেকে যত বেশি হবে, তাহলে এখানে দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম তাদের বিচ্যুতি কি একের থেকে বেশি। তার মানে কি এটা তোমার এটা একের থেকে বেশি মানে কি তার বিচ্যুতিটা তত বেশি হবে, তার মানে এটাতে বিচ্যুতি দেখাচ্ছে। আর মানে স্বাভাবিক নিয়ম থেকে সে বিচ্যুতি দেখাচ্ছে, আর অন্যান্য গ্যাসগুলো যাদের কম তারা স্বাভাবিকভাবেই এখানে দেখাবে আর কি, গ্রাফে দেখা যাবে। তারপর দেখো নাইট্রোজেন গ্যাসের বেলায় 60°C পেষণ গুণাঙ্ক বনাম চাপের লেখটি আদর্শ লেখের অতি নিকটবর্তী হয়। এগুলো বইয়ের লেখা জাস্ট। আচ্ছা, তারপর এখানে ভ্যান ডার সমীকরণটা আমাদের জানতে হবে। তারপর এখানে দেখো এই যে এটাকে, এই যে চাপ সংশোধন ফ্যাক্টর, এটাকে বলা হয় এ, পিএ, ঠিক আছে, অথবা এ কে আমরা বলতে পারি। আর আয়তন সংশোধন ফ্যাক্টর এটাকে বলা হয় বি। এই যে এখানে দুইটা ফ্যাক্টর আছে, এ আছে একটা বি আছে। তাহলে এটা হলো চাপ সংশোধন ফ্যাক্টর, আর বিটা হলো তোমার কি আয়তন সংশোধন ফ্যাক্টর, মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে এই জিনিসগুলোর এককটা মনে রাখতে হবে, এককটা কি। তারপর এই যে এখানে সমানুপাতিক, তারপর এখানে আসক্তি, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট একবার রিডিং করে রাখতে পারো। তারপর আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ হলো দুইটি। একটা হলো আয়তন সম্পর্কিত ত্রুটি, আর একটা হলো তোমার কি চাপ সম্পর্কিত ত্রুটি। সেই আয়তন সম্পর্কিত ত্রুটিটাই ভ্যান ডার ওয়ালস আবার নতুনভাবে ইনক্লুড করছে, সেটা হলো বি দ্বারা সে প্রকাশ করছে। আর চাপ সম্পর্কিত ত্রুটিটা হলো এই যে এ দ্বারা সে প্রকাশ করছে। দেখো সমীকরণের ভিতরে কিন্তু নতুন দুইটা এখানে ফ্যাক্টর চলে আসছে, এ আসছে, বি আসছে, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। তারপর এখানে গ্যাসের তরলীকরণ কিভাবে করা যায়। তারপর এই যে আমাদের রান্নার ইসে কি কি গ্যাস ব্যবহার করা হয়, তোমার সিলিন্ডারে তোমার মূলত বিভিন্ন তরলভিত এলপি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস থাকে। মোটরযানে তোমার সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস থাকে। আর এলপি গ্যাসে 25% প্রোপেন এবং 75% বিউটি থাকে। আর সিএনজি মানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এটা কিন্তু পরীক্ষা আসে যে মিথেন গ্যাস কত পার্সেন্ট থাকে, 95 থেকে 99%, যেটাই থাকুক অপশনে সেটা দিবা। আচ্ছা, আর অবশিষ্ট ওইগুলা প্রোপেন, বিউটেন, ওইগুলো থাকে। আচ্ছা, তাহলে স্টেনলেস স্টিল ওয়েল্ডিং এর বেলায় নিষ্ক্রিয় গ্যাসে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। লোহা কাটা এগুলা জোড়ার কাজে অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস, এগুলো এমসিকিউতে অনেক সময় দিয়ে দিতে পারে, বইয়ের তথ্য এগুলা। আচ্ছা, এগুলো তোমরা পড়ে রাখবা। আচ্ছা, তারপর দেখো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি, এগুলো আসলে কোনগুলা? তরল করা থাকে, এন বিউটেন, প্রোপেন, আইসোবিউটেন, বিউটেন, এগুলো হলো এলপিজি গ্যাস। এগুলো এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। আর এখানে কত চাপে? 6 atm চাপে তরলে পরিণত করা হয় এবং সিলিন্ডারে বাজারজাত করা হয়। এলপিজি লিকেজ হচ্ছে কিনা তা বোঝার জন্য তীব্র দুর্গন্ধযুক্ত মারক্যাপটান যৌগ থায়োমিথানল বা থায়োইথানল মিশিয়ে দেওয়া হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, বোল্ড করা লাইনগুলো দেখবা। আচ্ছা, তারপর এখানে এলপিজি হলো ক্লিন ফুয়েল বলা হয় বা পরিবেশ বান্ধব জ্বালানি, পরীক্ষা আসতে পারে। পরিবেশ বান্ধব জ্বালানি বলা হয় কোনটিকে? সেটা হলো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলপিজি, ঠিক আছে। আচ্ছা, এটা পড়লেই হবে। আচ্ছা, এটা আছে মিথেন গ্যাসকে -137°C শীতল করে 1 atm চাপে পরিণত করায় এবং এই তরল প্রাকৃতিক গ্যাসকে এলপিজি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, সিএনজি এলপিজি তুলনামূলকভাবে আবার দেখাইছে, এইটা সস্তা, এটা তুলনামূলক, এটা বেশি কার্বন ডাইঅক্সাইড বিমুক্ত করে, এইটা গ্রিন হাউস গ্যাস বিমুক্ত করে, ঠিক আছে। আচ্ছা, তারপর গ্যাস তরলীকরণ বিভিন্ন পদ্ধতি আছে। তাহলে বিভিন্ন লিন্ডের, ক্লোডের এবং রুদ্ধতাপীয় বিচুম্বকীয় পদ্ধতি। আর লিন্ডের পদ্ধতির ভিতরে একটা হলো জুল থমসন প্রভাব, বা বিজ্ঞানী জুল থমসন যে প্রসেসটা দেখাইছে এটাই মূলত লিন্ডের পদ্ধতি। তাহলে হিম মিশ্রণ পদ্ধতি তে কোন গ্যাস ব্যবহার করা হয়? এই যে অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর H2S, SO2, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলা আমাদেরকে কি ব্যবহার করে? হিম মিশ্রণ পদ্ধতি, পরীক্ষা আসতে পারে, অনেক গুরুত্বপূর্ণ, যে হিম মিশ্রণ পদ্ধতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়, যে কোনো একটা এমসিকিউ অপশনে থাকবে। তারপর জুল থমসন প্রভাব, হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়, ঠিক আছে। হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে ওই যে
তাদের যেহেতু এখানে উৎক্রম তাপমাত্রা আছে -80°C এবং হিলিয়ামের মাত্রা আছে 240°C। আচ্ছা, তারপর দেখো গ্যাস তলে, এটা একটু আমি দেখাচ্ছি তোমাদের, যে জুল থমসন প্রভাবটা আসলে বইতে আছে সম্ভবত, দেখি। আচ্ছা দেখছি, তার হ্যাঁ এই যে জুল থমসন প্রভাব পেয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এটা একটু কনসেপ্ট আমাদের জানতে হবে। তাহলে দেখো বিজ্ঞানী জুল ও থমসন পরীক্ষা করে দেখেন যে উচ্চ তাপ উচ্চ চাপে থাকা আবদ্ধ পাত্রের গ্যাসকে সচ্ছিদ্র প্লাগ বা ছিপির মাধ্যমে হঠাৎ করে নিম্ন চাপ বিশিষ্ট বিরাস স্থানে প্রসারিত করা হলে, মানে ছেড়ে দেওয়া হলে, সে কি করছে, একটা সচ্ছিদ্র প্লাগ বিশিষ্ট, এখানে চিত্রটা দেয় না, এটা আবার অনার্সের বইতে আছে, এখানে চিত্রটা দেয় না, এরকম একটা চিত্র থাকে, আমি যদি এখানে একটু আঁকি, এরকম একটা দুইটা চেম্বার থাকে এবং মাঝখানে একটা তোমার প্লাগ থাকে, এখানে প্লাগের ভিতর থেকে এই এই গ্যাসটাকে এই পাশে সাপ্লাই করা হয়, ঠিক আছে। আচ্ছা, সেপারেশন করা থাকে, তাহলে এখানে একটা থাকে উচ্চ চাপের স্থান, একটা থাকে ধরো নিম্ন চাপের স্থান, এবং মাঝখানে একটা প্লাগ থাকে, যেরকম নিঃসরণ পদ্ধতিতে হয়। তাহলে প্রসারিত করা হয়, তখন গ্যাসের তাপমাত্রা কমে যায়। তখন দেখো হঠাৎ করেই যখন উচ্চ চাপের স্থান থেকে তোমার কি নিম্ন চাপের স্থানে গ্যাসটাকে কি করা হয়, প্রসারিত করা হয় বা ছেড়ে দেওয়া হয়, বা হঠাৎ এখান থেকে প্লাগটা খুলে দেওয়া হয়, তখন গ্যাসের তাপমাত্রা কমে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে প্রসেসটা সে লক্ষ্য করছে, এই প্রসেসটাকেই বলা হয় জুল থমসন প্রভাব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমরা এগুলো মনে রাখতে। তাহলে দেখো এখানে দেখো কেন আসলে এটা কমে যায়, কারণ এখানে যখন তুমি এখানে প্লাগটা খুলে দিছো, তখন গ্যাসটা এখান থেকে এখানে যে যাবে, সেই প্রসারণ হবে, সেই প্রসারণের জন্য গ্যাসটাকে একটা অতিরিক্ত কাজ করতে হয়, ঠিক আছে। যেমন দেখো গ্যাস প্রসারিত হবার সময় সম্মুখ গ্যাসকে ধাক্কা দিয়ে সে পিছন দিকে সরতে হয়, তখন গ্যাস অণুগুলো তাদের আন্তঃনৈমিক আকর্ষণের বিরুদ্ধে কাজ করে অনেক দূরে দূরে ছড়িয়ে পড়তে হয়। যদি এই আয়তন প্রসারণ খুব দ্রুত ঘটে, তখন গ্যাস অণুর পরিবেশ থেকে তাপ শক্তি শোষণ করতে পারে না, তাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ব্যবহৃত। এখন এই জিনিসটা দেখো কি বলছে, যে গ্যাসের অণুগুলো যখন উচ্চচাপে থাকে তখন সে ধাক্কাধাক্কি করতে থাকে, ছোটাছুটি করতে থাকে, এবং তাকে আন্তঃনৈমিক আকর্ষণের বিরুদ্ধে তাকে অনেক কাজ করতে হয়, কারণ সে অনেক দূরে দূরে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এখন হঠাৎ করে যদি এই মানে প্রসেসটা থেকে হঠাৎ করে যদি একটা প্লাগ খুলে দিয়ে বা একটা উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে নিয়ে যাওয়া হয়, তখন সে পরিবেশ থেকে তাপটা শোষণ করা সে আর টাইম পায় না। তখন তখন কি করে, তার ভিতরে যে অ্যাক্টিভেশন এনার্জিটা ছিল অভ্যন্তরীণ, সরি অ্যাক্টিভেশন এনার্জি না, এখানে এটা হলো শক্তির এনার্জি, আলাদা বিষয়। ভিতরে যে শক্তিটা নিহিত থাকে প্রত্যেকটা গ্যাসের, অভ্যন্তরীণ এনার্জি বলা হয়, সেই শক্তি থেকে সে কাজ করে শক্তিটা ব্যয় করে ফেলে, মানে তার ভিতরের শক্তিটাকে সে ব্যয় করে ফেলে। ফলে কি হয়, গ্যাসের তাপমাত্রাটা কমে যায়, মানে গ্যাসটা তখন ঠান্ডা হয়ে যায়। এই হলো এখানের মূল মানে কনসেপ্টটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এভাবে করে শর্ত, তাহলে এখানে আমাদের সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রার নিচে আনতে হবে, গ্যাসটার তাপমাত্রাকে কমিয়ে কমিয়ে এই পর্যায়ে নিতে হবে। তাহলে H2 গ্যাসের উৎক্রম তাপমাত্রা কত, -80°C। হিলিয়ামের উৎক্রম তাপ, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, -240°C। আর বাণিজ্যিকভাবে -2°C তাপমাত্রায় এবং 200 ডিগ্রি এটিএম তাপে বায়ুকে তরলীভূত করা হয়। বাণিজ্যিকভাবে কিভাবে তরলীভূত, এটা মনে রাখবা। জুল থমসন প্রক্রিয়াটা কিভাবে, তাহলে কোনো গ্যাস ক্রান্তি বা সন্ধি তাপমাত্রার নিচে থাকবে, তরলীকরণের জন্য প্রযুক্ত চাপের পরিমাণ তত কম হবে। আচ্ছা, তাহলে দ্বিতীয়ত, কোনো গ্যাস ক্রান্তি বা সন্ধি তাপমাত্রার নিচে রেখে গ্যাসটি তরলীকরণে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হয়, ওই চাপকে গ্যাসের ক্রান্তি বা সন্ধি। এখন প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে বা ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা, এই জিনিসগুলো একটু আমরা বুঝি এখানে, যে সন্ধি তাপমাত্রা কি, সন্ধি চাপ কি। তাহলে যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে তখন তার উপরে যতই চাপ প্রয়োগ করা হয় না কেন, একে তরলে রূপান্তর করা যায় না। ধরো প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, নির্দিষ্ট টেম্পারেচার আছে, ধরি আমরা এক্স, তার টেম্পারেচার এক্স টি। তাহলে এই টেম্পারেচার উপরে যতই তুমি চাপ প্রয়োগ করা হয় না কেন, একে তুমি তরলে কনভার্ট করতে পারবে না। তোমাকে কনভার্ট করতে হলে এর নিচে রাখতে হবে, এই এক্স এর নিচে, ধরো x-1, এর নিচে তোমার তাপমাত্রা রেখে বা এর কম রেখে তারপর তোমাকে একে তাপমাত্রায় কনভার্ট, কিন্তু তার এর উপরে তুমি কখনোই কি করতে পারবে না, তলে রূপান্তরিত করতে পারবে। তাহলে এই যে নির্দিষ্ট টেম্পারেচারটা, যার উপরে গ্যাসকে যতই চাপ প্রয়োগ করা হয় না কেন তাকে তলে রূপান্তরিত করা যায় না, সেই তাপমাত্রাটাকেই বলা হয় ক্রান্তি বা সন্ধি বা সংকট তাপমাত্রা। খুবই ইম্পর্টেন্ট, একে টিসি দ্বারা প্রয়োগ করা হয়।
ঠিক আছে, এগুলো হলো বেসিক কনসেপ্ট, এগুলো থেকে অনেক সময় এমসিকিউ আসে। তাহলে সন্ধি চাপটা কি? তাহলে কোনো গ্যাসকে ক্রান্তি, তাহলে এখন এই যে সন্ধি তাপমাত্রায় রেখে যে চাপ প্রয়োগ করা হয় সেই চাপটা কি বলা হয়? সন্ধি চাপ, একে পিসি দ্বারা। তাহলে এখানে কিছু বোল্ড করা আছে, এগুলো মুখস্থ করতে হবে। হিলিয়ামের কত, এটা চাপ সহ। হাইড্রোজেনের কত, এগুলো মনে রাখতে হবে। অক্সিজেনের কত মনে রাখতে হবে। তারপর কার্বন ডাই অক্সাইডের কত মনে রাখতে হবে, এবং অ্যামোনিয়ার কত মনে, এই যেগুলো বোল্ড করা আছে এগুলো পড়লেই হবে। এগুলো বেশিরভাগ পরীক্ষা আসে, এবং বিগত যে অ্যাডমিশনের পরীক্ষা বা বিগত সালে এগুলোই আর কি বেশিরভাগ এসে থাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমাদের এই অধ্যায়ে যতগুলা কন্টেক্ট ছিল মোটামুটি এখানে বেসিক জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখন তোমাদের কাজ হলো এই জিনিসগুলো আবার পড়া, মেন বই থেকে আবারও যে জিনিসগুলো আমি এখানে ফোকাস করেছি এগুলো পড়া, এবং পাশাপাশি এখানে এমসিকিউ, এরকম এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলা সলভ করতে হবে। ঠিক আছে, এগুলো ব্যাখ্যা সহ সলভ করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আর তোমরা যারা আগ্রহী আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে, তোমরা খুব দ্রুত আমাদেরকে কনফার্ম করবা, তাহলে ব্যাচটা শুরু করব। এছাড়া আমাদের একাডেমিক বিভিন্ন ইয়ারের ক্লাস চলমান রয়েছে, অন্যান্য প্রেশার রয়েছে, এই জন্য যদি আগ্রহী হয় সেক্ষেত্রে শুরু করব। যদি তোমাদের ডেডিকেশন থাকে ক্লাসগুলো করার এবং কোর্সটা শেষ করার এবং নিজে বাসায় পড়ার সাথে পরীক্ষাগুলো সিরিয়াসলি দেওয়ার, সেক্ষেত্রেই তোমাদের জন্য এটা উপকৃত হবে। এছাড়া নিজে না পড়লে আসলে যতই কোর্স করো কোনো কাজ হবে না। চাকরির পরীক্ষায় তোমার থেকে অন্যরা তখন এমনিতেই এগিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই নিজের পড়তে হবে। যে যত পড়বে, যে যত সময় দেবে, সে তত এগিয়ে থাকবে। তারপর আমাদের যেহেতু রসায়ন সাবজেক্ট, আমাদের অনেক কনসেপ্ট আছে, এগুলো বোঝার ব্যাপার আছে, সেগুলো আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার। তাহলে তোমরা আমাদের যে পেজ থেকে লাইভ হচ্ছে এখান থেকে তোমরা নক দিতে পারো, অথবা এটা ইউটিউবে আপলোড দেওয়া হবে। যারা ইউটিউব থেকে দেখবা তোমরা এই নাম্বারে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা সরাসরি কলও করতে পারবা, অথবা আমাদের পেজ আছে কেমিস্ট্রি এক্সপ্লোর একাডেমি, একাডেমি এইটা সার্চ দিলেই তোমরা ফেসবুক, ইউটিউবে, তোমরা যে কোনো জায়গায় এটা পেয়ে যাবে। আর তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্রি গ্রুপ আছে, অথবা ফেসবুক গ্রুপ আছে অলরেডি খোলা হয়েছে, এখানে তোমরা তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করে দিতে পারো। এবং যারা যুক্ত হতে চাও আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবা, নক দিলে আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই ফ্রি ক্লাস। তারপর তোমাদের যদি কোর্স শুরু হয় তাহলে আমরা পরবর্তী সেশনে চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।